কোনো মতেই পড়তে ইচ্ছা করছে না, বারবার ফেসবুক স্ক্রোল করছি, ইউটিউব ঘাঁটছি। একবার বিরক্তি চলে এলো যে এইভাবে পড়াশোনা হয় না। অবস্থা বাবার খুব একটা ভালো ছিল না। পড়াশোনার ক্ষেত্রে আমার মায়ের ভূমিকা অনেক বেশি। আয়রন লেডি যাকে বলে না, কোনো কিছু বড় জিনিস পেতে গেলে যে স্যাক্রিফাইস করতে হয়, আমার ক্ষেত্রে সেই স্যাক্রিফাইসটা আমার দিদিকে করতে হয়েছে। বলে একটা জোক হয়ে দাঁড়িয়েছে এখন যে মেরি বালি আলেগ হ্যায়। আমার ক্ষেত্রে কিন্তু এটা সত্যি, মেরি বালি আলেগ হ্যায়, কিন্তু বলতে পারি না যে সবাই বলবে যে ওটা সবাই বলে। বাবা জানে না? না, এইখান থেকে জানবে, এখান থেকে জানবে। আমি কিন্তু ওর গানের খুব ফ্যান। তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা, আয়না মহল তার। হ্যাঁ, সিরিয়াস। ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবি। লাস্ট একবার ফ্রেমটা আমি দেখে নিই। আমাদের সঙ্গে আজকে আছে সন্তু লাহা। 2022-এর WBCS পরীক্ষায় ফাইনাল সিলেকশন পেয়েছে, WBRSC, ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস। আজকের এই যে সেশনটা, এটা খুব একটা ইন্টারভিউ গোছের খুব একটা কিছু নয়, এটা একটা নির্ভেজাল আড্ডা টাইপেরই হবে। ইভেন আমরা শুরু করার আগে বারবার বলছি যে দুজনেই হেসে ফেলবো কিছু বলতে গেলে, কি বলবো সেটা কি বুঝতে পারছি না। যাই হোক, তো সন্তুর বেশ কিছু স্ট্র্যাটেজি বা কিছু পোস্ট ফেসবুকে বহু মানুষজন দেখেছে, এবং কিছু ভিডিও ফেসবুকে এসেছে, খবরের কাগজে লেখালেখি হয়েছে দু একটা, সেগুলো অনেকে দেখেছে। আজকে আমরা সন্তুর থেকে মোটামুটি জানার চেষ্টা করবো যে প্রিপারেশন স্ট্র্যাটেজি সেগুলো তো ঠিক আছে, তার সঙ্গে জীবনের স্ট্রাগল, কিভাবে বড় হয়েছে, কিভাবে পড়াশোনা করেছে, কি করেছে, কি কি বাধা এসছে সেগুলোকে কীভাবে অতিক্রম করেছে, সেই বিষয়গুলো সমস্ত জানবো। ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। বলবো না দাদা? না, এটাই আমি জিজ্ঞাসা করবো ভাবছিলাম, যে একটা ট্রান্সলেশন খুব ঘুরে বেড়ায় ফেসবুকে, যে আপনাকে কি আমি তুমি বলতে পারি, এটা ট্রান্সলেশন করলে কি হবে? তো ওটাই প্রথম জিজ্ঞাসা আর কি, যে আপনাকে কি আমি তুমি বলতে পারি না আপনি বলে বলতে হবে। যাই হোক, তো প্রথমে বল যে যখন খবরটা পেয়েছিস তখন কোথায় ছিলি, কি করছিলি? আমি তখন ছুটি নিয়ে এনটিপিসি পরীক্ষা ছিল আমার 11 তারিখে। তো অনেক দিন তো পড়াশোনা থেকে দূরে, তো ভাবলাম এক সপ্তাহ ছুটি নিয়ে এনটিপিসিটার জন্য একটু পড়াশোনা করি। তো দুপুরে কোনো মতেই পড়তে ইচ্ছা করছে না, বারবার ফেসবুক স্ক্রোল করছি, ইউটিউব ঘাঁটছি। একবার বিরক্তি চলে এলো যে এইভাবে পড়াশোনা হয় না, নিজের ছন্দপতন হয়েছে বোঝা যাচ্ছে। দিয়ে মোবাইলটা অফ করলাম যে এবারে মন দিয়ে পড়বো। আবার 5 মিনিট পর আবার রীতিমতো সেই মুদ্রা দোষ দিয়ে কিছুক্ষণ পর অফ রইলো। ওই 10-15 মিনিট মোবাইলটা অফ ছিল। হঠাৎ কি মনে হলো যে পিএসসির একটা স্বভাব আছে, শুক্রবার করে মেন রেজাল্টগুলো দেয় জেনারেলি। দিয়ে আমি বললাম আজ তো বৃহস্পতিবার, দেওয়ার চান্স নেই, তাও একবার দেখি। সেই স্বভাব দোষে আবার ফেসবুক খুললাম, খুলেই দেখছি একজন পোস্ট করেছেন যে গট মাই ড্রিম জব, ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস। আমি ভাবলাম তাহলে নিশ্চয়ই রেজাল্ট দিয়েছে। পিডিএফ খোঁজাখুঁজি করছি, দিয়ে হঠাৎ করে পিডিএফ পেলাম, ডাউনলোড করলাম। দিয়ে ওখানে দুজন সন্তু ছিল। আমি দেখছি একজনের নাম সন্তু বাঁকুড়া, আর একজনের নাম সন্তু লাহা। দিয়ে আমি দেখছি লাহা টাইটেল দিয়ে সার্চ করি, দিয়ে দেখছি সার্চ করেছি, দেখছি দুজনাই রয়েছে। তা শিওর হলাম যে আমি আছি এর মধ্যে। তারপর আবার রিঅ্যাসিওর হওয়ার জন্য আবার রোল নাম্বার দিয়ে সার্চ করলাম, দেখছি আছি। তারপর আমি দেখলাম যে কোন ডিপার্টমেন্ট হয়েছে, যে দেখলাম যে রেভিনিউ সার্ভিস আমার সেকেন্ড প্রিফারেন্স হয়েছে। মানে সেই মুহূর্তে যে কী জোরে চিৎকার করেছি ঘরে। আমি তখন উপরের রুমে পড়ছিলাম, যে অনেকেরই ডিস্টার্ব হবে হয়তো, আর কি করব খুঁজে পাচ্ছিলাম না। সঙ্গে সঙ্গে মাকে খুঁজে বেড়াতে লাগছি যে মা কোথায় গেল। মাকে সবার প্রথমে আমার প্ল্যান ছিল মাকে জানানো। দিয়ে নিচে এসে দেখছি মা নেই, বাবা রয়েছে, তো বাবাকে জানালাম। দিয়ে জানতে পারলাম মা বাড়িতে নেই। দিয়ে গোটা গ্রাম আমি একবার খুঁজে বেড়ালাম যে মা কোথায়। ইতিমধ্যেই গার্লফ্রেন্ডের ফোন আসে, আমাদের 10 বছরের সম্পর্ক, ওর ফোন আসে। দিয়ে আমি ভাবলাম যে মাকে আগে জানাবো, তারপর ওকে জানাবো। দিয়ে রীতিমতো ও ফোনেই ছিল, ভিডিও কলে জাস্ট ধরাই ছিল। দিয়ে মা এলো, দিয়ে মাকে আগে জানালাম যে এই হয়েছে। তারপর মাকে জানাতে জানাতে ও তো ফোনে শুনতেই পেয়েছে যে হয়েছে, স্বাভাবিকভাবে। দিয়ে তারপর আস্তে আস্তে বাড়ির সকলকে জানালাম আস্তে আস্তে। তো প্রথমে তো বারবার আমি শুধু গার্লফ্রেন্ডকেও বলছি বা বন্ধুদেরকেও বলছি যে
রোল নাম্বার দিয়ে বারবার সার্চ কর আদৌ আমি কিনা। ওটা ইভেন এখনও চলছে, যে এত লাইমলাইট হোক এরকম তো আগে কখনো হয়নি। তো বারবার নিজেকে মানে ভয় লাগছে মাঝে মাঝে, যে যদি না হয়, এটা যদি সত্যি না, সবটা সত্যি কিনা। হ্যাঁ যদি না হয় মানে লোকে কি ভাববে, যে এত দিকে এত প্রচার এত এইদিকে চাকরি পায়নি ছেলেটা। এদিকে ওই ক্লার্কশিপের কথা মনে পড়ে যায় হ্যাঁ, 2019। মানে ওটাই বলতে যাচ্ছিলাম, যে ক্লার্কশিপের ক্ষেত্রে আমার এটা হয়েছে। তো প্রথম লিস্টে আমার নাম এলো, তখনও কাউকে জানাইনি, তখন শুধু মাকে জানিয়েছিলাম আর দিদিকে জানিয়েছিলাম, বলেছিলাম যে এখনো কম্পিউটার টেস্ট বাকি আছে, এখনো ফাইনাল নয় এটা। পরের দিন শুনছি রেজাল্ট উঠে গেছে। তাও আশ্বাস ছিল যে রেজাল্ট উঠে গেছে, তার মানে নিশ্চয়ই আবার যখন রেজাল্ট বেরোবে আমার নামটা থাকবে। তারপরে বুঝলাম কিছু ওদের সমস্যা হয়েছিল, তো রেজাল্টই উঠে গেছে। তো যাই হোক, সেই দুঃখ ভোলার নয়। সেখান থেকে আমি মানে দৃঢ় প্রতিজ্ঞ যে যতদিন না ফাইনাল লিস্টে নাম আসবে ততদিন কাউকে জানাবো না। ইভেন এবারের যে ইন্টারভিউয়ের পর ইন্টারভিউ যে হয়েছে, সেটাও আমার মা কিছু ক্লোজ ছাড়া, তুমি কিছু ক্লোজ ছাড়া কেউ জানে না, কয়েকটা বন্ধু ছাড়া কেউ জানে না। মানে ওয়ার্ক ইন সাইলেন্সের আর কি, মানে একদম প্রকৃষ্ট উদাহরণ। ও সেই লেট ইউর সাকসেস মেক দ্য নয়েজ। আচ্ছা, এইখানে তুই বললি যে অফিস ছুটি নিয়ে বাড়িতে ছিলি এনটিপিসি পরীক্ষার জন্য, 11 তারিখ মানে আগামীকাল। হ্যাঁ। আচ্ছা, কোথায় সিট পড়েছিল? দুর্গাপুরে, মানে এক্সাক্ট ইনস্টিটিউশনটা জানি না। হ্যাঁ, বাড়ির কাছাকাছি ছিল। তাহলে এইটা যদি পেয়ে যেতি, অন্য একজন চাকরিটা হারাতো, অন্য একজন পাবে, খুব ভালো জিনিস সেটা। না, পাবোই সে গ্যারান্টি তো আর নেই। না না, যদি পেতি, নিশ্চিতভাবে যদি পেতি, হ্যাঁ। তাহলে অন্য একজনের সেটা খুব ভালো টাইমে বোধহয় রেজাল্টটা বের করেছে। আগের দিন সুপ্রিয়ার ইন্টারভিউ হচ্ছিল, সেও তাই বললো যে এনটিপিসি পরীক্ষা ছিল, এনটিপিসির জন্য পড়াশোনা করছিলাম, সেই সময় খবর এসছে। হ্যাঁ। তো তুই এনটিপিসির জন্য পড়াশোনা করছিলি, সেই সময় খবর এসছে। ওকে, এখন চাকরি করছিস হচ্ছে, আমি সবাইকে একটুখানি বলে দিই যে ও এখন চাকরি করছে সিপিডব্লিউডিতে, কল্যাণীতে ওর পোস্টিং। আচ্ছা, তুই আমাকে বল যে প্রথম ডাব্লিউবিসিএস কবে দিয়েছিস? প্রথম বসেছিলাম 2020 সালে। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় 2019-এর জুন জুলাই করে সম্ভবত রেজাল্ট আউট হয়েছিল। তারপরে আগস্ট সেপ্টেম্বর নাগাদ আমি বেলঘরিয়া শিফট করি। গ্র্যাজুয়েশন কবে বল? 2016? গ্র্যাজুয়েশন 2016 থেকে 2019, 2019-এই গ্র্যাজুয়েশন কমপ্লিট। সরি, 2016 থেকে 19। আচ্ছা, 19-এ গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো। গ্র্যাজুয়েশন হচ্ছে তোর ম্যাথে অনার্স। কলেজের নামটা বল। ত্রিবেণী দেবী ভালোটিয়া কলেজ, রানীগঞ্জ। টিডিবি কলেজ নামেই বেশি পরিচিত। স্কুল তো গ্রামের স্কুল? হ্যাঁ, প্রাইমারি স্কুল আমাদের গ্রামেই, আর হাই স্কুল আমাদের গ্রাম থেকে 5 কিলোমিটার দূরে, পাঁচরা উচ্চ বিদ্যালয়। ওকে, ও যেটা বলতে ভুলে গেছি, সন্তু থাকে হচ্ছে বীরভূমে। ব্লক আর গ্রামের নামটা বল একটু সবাইকে। ব্লক খয়রাসোল, গ্রামের নাম ইসগড়া। আচ্ছা, তাহলে ও এখন চাকরি করছে হচ্ছে এমটিএসে। এখানে পোস্টিং কবে থেকে? এখানে আমি জয়েন করেছি বিশেষ দিন একটা, 21শে ফেব্রুয়ারি 2024-এ। আর তার আগে আমি পোস্টেড ছিলাম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ওটা আগের এমটিএসটা দিয়ে পেয়েছিলাম, এবং পোস্টিং ছিল কটকে, ওড়িশাতে। তো হোম পোস্টিং পাওয়ার একটা তো ইয়ে ছিলই, ওই জন্য পরের বারে আবার বসি, এবং সেবারে কলকাতা রিজিয়নে পাই। এবং ভালো র্যাঙ্কও ছিল সেবারে, 511 মতন র্যাঙ্ক ছিল দ্বিতীয়বারের এমটিএসটাতে। ওকে, আচ্ছা, আমাকে ছোটোবেলার কথা একটু বল, যে যখন বড় হচ্ছিস বাড়ির, মানে বাবা তো একমাত্র আর্নিং মেম্বার পরিবারে, তুই, তোর দিদি, বাবা মা, পরিবারের গল্পটা একটুখানি বল। ছোটোবেলা থেকে বড় হওয়ার সময়টায় যে বাবা কী করতেন, বা কীভাবে বড় হয়েছিস, আর্থিকভাবে কতটা সচ্ছল ছিল পরিবার, সেই বিষয়গুলো একটু বল। বাবা আর আমার জ্যাঠামশাই মিলে একটা দোকান করতেন। আচ্ছা, এটা নিয়ে বলবো। বাবা আর জ্যাঠামশাই দুজন মিলে একটা দোকান করতেন। তখন যৌথ পরিবার ছিল। তো অবস্থা বাবার খুব একটা ভালো ছিল না। আমার পড়াশোনার ক্ষেত্রে আমার মায়ের ভূমিকা অনেক বেশি, আয়রন লেডি যাকে বলে। মানে যাই বাধা আসুক, সে টাকা পয়সা হোক, মানসিক হোক, শারীরিক হোক, সব রকমভাবে নিজেকে, সেই বাধাটা মাই সম্মুখীন হতো। এবং আমি যাতে আমার পড়াশোনায় কোনো এফেক্ট না পড়ে, আমাকে কোনো কিছু বুঝতেই দিত না। কোনো বাড়ির কোনো ঝামেলা হোক বা অন্য কোনো কারণ হোক, আমাকে হয়তো কোনো কারণ বলতোই না যে এরকম ঝামেলা হয়েছে। নিজে যতটা পারতো ট্যাকেল করার চেষ্টা করতো, যখন একদম পারতো না তখন হয়তো আমাকে বলতো। আর আমার সবচেয়ে খারাপ লাগা একটা থাকে, যে আমার দিদি খুব পড়াকু, ও পড়তে খুব ভালোবাসতো। তো ওর যে পরিশ্রম ছিল, বা এখনও যে ও পড়াশোনা চালিয়ে যাচ্ছে বিয়ের পরও, এবং ওর বিয়েটাই হয়েছে এই কারণে যে আমার বাবা দুটো টিউশন বা
দুজনাকার পড়াশোনার খরচ একসাথে চালাতে পারছিল না। তো দিদি তখন ফার্স্ট ইয়ারে পড়ে। সেই মুহূর্তে ওর ঘর থেকে ডিসিশন নেওয়া হয় যে ওর বিয়ে দেওয়া হবে। তো দিদির কাছে তো আর কোনো অপশন ছিল না সেই সময়, ওর ইচ্ছা না থাকলেও বা পরবর্তী ক্ষেত্রে মানিয়ে নেওয়া যাকে বলে। ওর ফাইনাল এক্সামের কিছুদিন আগেই ওর বিয়ে ছিল, বিয়ের পর এসেও ফাইনাল এক্সাম দিয়েছে। তো এটাই সবচেয়ে বড়, বলে না কোনো কিছু বড় জিনিস পেতে গেলে যে স্যাক্রিফাইস করতে হয়, আমার ক্ষেত্রে সেই স্যাক্রিফাইসটা আমার দিদিকে করতে হয়েছে। যে ওর বা আমার বাবা যদি সচ্ছল হতো আজকে হয়তো দিদিও এস্টাবলিশড হয়ে যেত কোনো একটা বড়, ও নিজেও যদিও এখন এস্টাবলিশড, কিন্তু সমাজের চোখে তো যতক্ষণ না সরকারি ট্যাগ লাগবে কেউ তো আর এস্টাবলিশড বলবে না। কিন্তু দিদি নিজের মতন করে চেষ্টা করছে, নিজের মেয়েকে মানুষ করছে, তার সাথে একটা প্রাইভেট স্কুলে পড়াচ্ছে। এবং এখনও সবচেয়ে বড় ব্যাপার, সংসার চালানোর সাথে সাথে এখনও নিজেও পড়াশোনা করে। আমাকে জিজ্ঞেস করে, ভাই কি পড়বো কি না পড়বো, কোন বইটা পড়লে কিভাবে হবে। তো কাইন্ড অফ মোটিভেশন। হয়তো আমি জানি ওর চাকরি পেতে অনেক সময় লাগবে, কিন্তু ওর যে এই ধৈর্য শক্তি, মানে আমি সেই তুলনায় কিছুই করিনি। আচ্ছা, তোর পড়াশোনার তো বললি, আচ্ছা স্কুল লাইফ থেকে কি কোনো মানে এরকম ড্রিম ছিল যে ডাব্লিউবিসিএস এর প্রতি বা কিছু? আচ্ছা, এইখানে একটা জিনিস বলি, যে আজকের বর্তমান খবরের কাগজে, আজকে মানে আমরা যেদিন শ্যুট করছি এটা 10 তারিখে, সেদিনকার কথা বলছি, আজকের বর্তমান কাগজে সন্তোষে একটা নিউজ বেরিয়েছে। সেখানে এটা একটা লেখা আছে যে ওর প্রথম মোটিভেশন ডাব্লিউবিসিএস এর জন্য কোথা থেকে। তো সেইটা একটু সন্তু নিজে মুখে বল। স্কুল লাইফে প্রাইমারি স্কুল থেকে মানে আপ টু মাধ্যমিক বরাবরই আমি ক্লাসে ফার্স্ট হয়েছি। মাধ্যমিকে সেকেন্ড হয়েছি স্কুলে। তো আর ব্লকে হয়েছিলাম থার্ড। তো থানা থেকে হঠাৎ ফোন আসে যে সন্তু লাহা বলছেন। বললাম, দিয়ে বলছে আমরা এই থানা থেকে বলছি। তো পরে জানা গেল যে সম্বর্ধনা জানানোর জন্য ফোন করছে। তো গেছি। তো ওনারা বারবার বলছেন যে বড় সাহেব আসুক, তারপর আমরা অনুষ্ঠান শুরু করছি। বড় সাহেব, আর আমার চোখে তখন ওসি সাহেবই সবচেয়ে বড়, তার উপরে কি হয় আমার জানা ছিল না। তো যাই হোক, একজন এলেন দেখলাম সিভিল ড্রেসে, ইউনিফর্মে ছিলেন না। উনি বসলেন, সবার নাম জিজ্ঞেস করলেন, আমাদের তিনজন, ফার্স্ট সেকেন্ড থার্ডকে। দিয়ে সবাইকে জিজ্ঞেস করলেন যে কে কী হতে চাও। সব যথারীতি নিজের নিজের বললেন। এবারে আমাকে বলেছে যে তুমি কি হতে চাও। আমার তো অ্যান্সার জানা নেই। আমি বললাম, স্যার আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না, আমি জেনারেল লাইনেই যেতে চাই। কিন্তু আপনি যেভাবে এলেন বা আপনাকে যেভাবে সম্মান দেওয়া হচ্ছে, আপনি কি পোস্ট হোল্ড করেন আমি জানি না, কাইন্ডলি আপনি আপনার ব্যাপারে একটু বলুন যে আপনি কিভাবে এই জায়গায় এসেছেন। তো উনি ছিলেন তৎকালীন আমাদের ডিএসপি পার্থ ঘোষ মহাশয়। তো ওনার কাছেই প্রথম আমি ডাব্লিউবিসিএস সম্পর্কে জানতে পারি। এবং কাইন্ড অফ উনি আমাকে সাজেস্ট করেছিলেন বা একটু গাইড করেছিলেন কিভাবে কি করতে হয়। বলেছিলেন যে যতক্ষণ না তুমি গ্র্যাজুয়েট হচ্ছ ততক্ষণ এই পরীক্ষায় বসতে পারবে না। তো তখন থেকেই মনস্থির করি যে আমি মাস্টার্স করব না, গ্র্যাজুয়েশন করব এবং ডাব্লিউবিসিএস নিয়ে এগোবো। নয়নের নাম বললে কি নয়ন রাগ করবে? না, কখনোই না। করবে না তো? না না। আচ্ছা, এইখানে আমি না অ্যাকচুয়ালি ভেবেছিলাম সন্তুর নামটা ঠিক ওই মানে সন্তুর নামটা শুরু হতে হতেই শেষ হয়ে যায়। তো ওরা দুই বন্ধু আছে যারা ছোটবেলা থেকে জুটি, একদম প্রাইমারি স্কুল থেকে। তো না, ক্লাস 5 থেকে। তো ক্লাস 5 থেকে ওরা একসঙ্গে পড়াশোনা করেছে। ক্লাস 5 থেকে কলেজেও একই কলেজে পড়েছে, স্ট্রিম যদিও আলাদা, প্রিপারেশনও তারপরে একসঙ্গে। এমটিএসও দুজন একসঙ্গে পেয়েছিস? হ্যাঁ, এমটিএসও দুজন একসঙ্গে, মানে প্রথম চাকরিও একসঙ্গে পেয়েছে। নয়ন বোধহয় তার আগে জিডিএস পেয়েছিল। তার আগে একবার জিডিএস পেয়েছিল। তো ওরা দুই বন্ধু ছোটবেলা থেকে, মানে অভিন্ন হৃদয় দুই বন্ধু এবং দুই জুটি, সন্তু নয়ন। তো আমার খুব আশা ছিল যে দুজনকে একসঙ্গে বসিয়ে বোধহয় ভিডিওটা করা সম্ভব হবে। দুর্ভাগ্যবশত একজনের একটুর জন্য হয়নি, আর একজনের হয়ে গেছে, আরেকজনের হয়নি। ওর হয়ে যাবে। আমি নয়নকে তো অনেক ছোট থেকে দেখেছি এবং আমাদের স্কুল লাইফে ফার্স্ট সেকেন্ড মানে এমন একটা ধারণা ছিল যে দুজন সাপে নেউলে সম্পর্ক হয়।
বা এর আগেও এরকম হয়েছে, কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদেরকে স্যাররা দোসর বলতো যে সন্তু নয়ন একসাথে এরকম কখনো দেখিনি যে ফার্স্ট সেকেন্ড এত ভালোভাবে মানে মিশছে, এত ভালোভাবে কথা বলছে, এত বন্ধুত্ব। তো আমাদের মধ্যে কোনোদিন কোনো রেষারেষি ছিল না। হ্যাঁ, একটু কে কত নাম্বার বেশি পেলো এই পেলো ওটা তো চলতোই, কিন্তু বরাবরই আমাদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বরাবরই ছিল। তো আমাদের এক্ষেত্রেও তাই, আমাদের নয়নের এটা সেকেন্ড মেন্স ছিল, আমার এটা ফার্স্ট মেন্স ছিল। 2021-এ আমার মেন্স ক্লিয়ার হয়নি, প্রিলিমস ক্লিয়ার হয়নি 1.33 জন্য। তো আমাদের দুজনের ক্ষেত্রে এটা ফার্স্ট ইন্টারভিউ। নয়নের এমসিকিউ স্কোরও খুব ভালো ছিল, বলে না একটু লাক দরকার সব কিছুর ক্ষেত্রে, তো নয়নের ক্ষেত্রে সেটা বেটার লাক নেক্সট টাইম হয়ে গেছে। আর আমি জানি ওর যা ক্যাপাবিলিটি আছে, ওর যা ক্ষমতা, ও পরের বারে হোক 2022-এ গ্রুপ সি হোক আরামসে লাগাবে, এইটুকু বিশ্বাস আমার আছে। এবং নয়ন তো দেখবেই ভিডিওটা, নয়নকে বলবো ভাই তুই মোটিভেশন, আর সেটা তুই প্রমাণ করবি আমি জানি। যদি তোর মনে হয় এক্সট্রা এক্সপেকটেশন বেড়ে যাচ্ছে তো বাড়ুক, নিজেকে আরও জোর দে, এবং তোকে এই লিস্টে তোর নাম আমি দেখতে চাই। এই লাকের কথাটা অনেকে স্বীকার করে না, সবাই হার্ডওয়ার্কের কথা বলে, অনেক কিছু বলে। একটা লাক ফ্যাক্টর কোথাও গিয়ে বোধহয় কাজ করে সব সময়তেই, যতই হার্ডওয়ার্ক করা হোক। যাই হোক, মানে এটা খুব ভালো জিনিস যে বেশিরভাগ সময় কী হয় যে বন্ধু হয়তো একসঙ্গে প্রিপারেশন করছে, বন্ধু হোক বা ছোটোবেলাকার বন্ধু হোক বা পরবর্তীকালে প্রিপারেশনের সময়কার বন্ধু হোক, সাকসেস পেয়ে মানুষের মাথা ঘুরে যায়। মানুষ আলটিমেটলি সেই ভুলে যায় যে একসঙ্গে বেড়ে ওঠা, একসঙ্গে বড় হওয়া এবং প্রিপারেশনের সময়কার যে বন্ধুগুলো ছিল তাদের কথা মনে রেখেছিস। ওকে যে তুই মানে ওর অবভিয়াসলি খুব মন খারাপ, তা সত্ত্বেও হ্যাঁ, আমি তো মানে প্রথম দিন ওকে কী বলে সান্ত্বনা দেবো বুঝতে পারি না, বা আমাদের মধ্যে সান্ত্বনার ব্যাপারটা ঠিক চলেও না। আমরা সেই প্রথাগত WBCS সাকসেসফুল ক্যান্ডিডেটদের ইন্টারভিউ দেখতাম বা কোনো মোটিভেশনাল স্পিচ দেখতাম, তো ওখানে বলতো যে পাড়ার লোকে এই বলে, পাড়ার লোকে ওই বলে। আমাদের ক্ষেত্রে কিন্তু কোনো দিন এরকম হয়নি, আমাদেরকে কোনো দিন কেউ বলেনি এই তোর দ্বারা হবে না। আমরা তখন ভাবতাম যে আমি, বীরবল আর নয়ন 3 সঙ্গী ছিলাম প্রিপারেশন ফেজেও। বীরবলদা আমাদের থেকে 1 ক্লাস সিনিয়র, তো আমরা বলতাম যে আমাদেরকে কেউ না বলুক, আমরা নিজেরাই নিজেদেরকে বলি যে এই তোর দ্বারা হবে না, তোর দ্বারা হবে না, তাহলে কি একটা এক্সট্রা বুস্ট পাওয়া যায়, নেগেটিভ মোটিভেশন কাইন্ড অফ। তো আমি যখন 2021-এর 1.33 জন্য প্রিলিমস কোয়ালিফাই করতে পারলাম না, ওরা মেন্স দিয়ে এলো, বীরবল বিশেষ করে, এবং বীরবল আমাকে বলেওছে এটা বলতে, ওই বীরবলের পারমিশন নিয়েই বলছি। কেউ অ্যারোগেন্স ভেবো না, এটা আমাদের মধ্যে মানে বন্ধু সুলভ ব্যাপার। তো বীরবল এসে পরে বলছে যে ভাই তোর তো ডেসক্রিপটিভ খুব ভালো, বাংলা ইংরেজি পরীক্ষা দিয়ে এসছে, জাস্ট 2021-এ মেন্সের কথা বলছি, আর আমি তখন রুমে বসে পড়ছি। এসে পরে বলছে ভাই যা কোয়েশ্চেন এসছে দেখলাম, তুই যদি পরীক্ষা দিতিস মানে তুই দারুণ নাম্বার পেতিস। আমাদের কথায় যেটাকে বলে তো রাডারের কোয়েশ্চেন, রেডার বা যাই হোক। তো আমার যত তারপর আমাকে বলছে ও তুই কি করে বসবি, তুই তো আবার প্রিলিমসই পাস করতে পারিস না। 2020 সালেও প্রিলিমস পাস করতে পারিনি, 2021 সালেও পাস করতে পারিনি। দিয়ে বলছে ভাই তুই তো প্রিলিমসই পাস করতে পারিস না, মেন্সে বসবি কী করে। যাই হোক, দিয়ে আমিও হাসতে হাসতে বললাম যে ভাই এইটাই তো লাস্ট সুযোগ, যদি আমার আগে চাকরি পাওয়ার থাকে তাহলে এবারেই পেয়ে নে, যদি যেবারে আমি মেন্স দেবো সেবারে হয় দুজন একসাথে পাবো কিংবা আমি পাবো। তো মানে আনলাকিলি মানে আমার হয়ে গেল, ওর হলো না। এবং আমি মনে করি বীরবল খুবই ডেডিকেটেড স্টুডেন্ট, খুবই মানে কি বলবো যে খুবই যোগ্য স্টুডেন্ট। ওর ক্ষেত্রেও নয়নের মতনই লাক ফ্যাক্টর কাজ তো মানে সহায় হয়নি কপালটা ওর, কিন্তু ও ইকুয়ালি ডিজার্ভিং ক্যান্ডিডেট। তো ওইটাই আমাকে বীরবল বলছিল যে যদি কোনো লিখিস এটা লিখবি যাতে আমি আবার এক্সট্রা বুস্ট পাই। বীরবল দেখবে অবভিয়াসলি ইন্টারভিউটা। আচ্ছা, তাহলে আশা করছি এটা এক বন্ধুর গল্প থেকে খুব শিগগির 3 বন্ধুর গল্প হবে। হ্যাঁ, আমরা প্ল্যানও করেছিলাম যে ভাই 3 বন্ধু যদি লাগিয়ে দিই, তো ফেসবুকে আমি একটু লেখালেখি করতে পছন্দ করি ফেসবুকে, যাই হোক। তো ওরা বলেছিল যে সন্তু তাহলে ফেসবুক মাতিয়ে দেবে, তো হলো না। তবে আমি জানি ওই দুজনেরও খুব মানে শীঘ্রই গুড নিউজ আসবে, এবং আমরা 3 ভাই আবার একসাথে এরকম পোস্ট করব এবং আমাদের স্বপ্ন পূরণ হবে, এটাই আমি ভেবে রেখেছি এবং এটা হবেই। গত
4-5 দিনে মোটামুটি কতবার থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ এগুলো বলেছিস? অগুন্তি, মানে সাররিয়াল এক্সপিরিয়েন্স যাকে বলে। তো মাঝে একবার বিরক্তি ভাব চলে এসেছিল, তারপর আবার মনে হলো, সে বলে না একটু যখন উঠতে শুরু করে তখনই মা আসে যে টেনে নামিয়ে দেয়, অকাত দেখিয়ে দেয়, যে আমার লাক ভালো যে যারা উইশ করেছে বা করছেন এখনো। আর এটা তো সবসময় হয় না, লাইফে ফার্স্ট টাইম আমি এক্সপিরিয়েন্স করছি এরকম। এবং আমি চাই এই এক্সপিরিয়েন্স যত ক্যান্ডিডেটস বা যোদ্ধা বলা উচিত, ক্যান্ডিডেটস বলাও ভুল, মানে আমি বেলঘরিয়ায় থাকাকালীন দেখেছি যে কে কতভাবে কত রকম বাধা সত্ত্বেও কীভাবে প্রিপারেশন চালিয়ে যাচ্ছে, তাদের তুলনায় আমার স্ট্রাগল স্টোরি কিছুই না। মানে নিজে পড়াশোনা করতে করতে ফ্যামিলির দায়িত্ব, এমন ছেলেও প্রচুর দেখেছি যাকে হেল্প করার কেউ নেই, সে নিজে পড়াশোনা করছে, সেই টিউশন পড়িয়ে বাড়িতে পাঠাচ্ছে। তার তুলনায় আমার সাহায্য করার লোক ছিল, কিন্তু ওদের সাহায্য করার সেরকম লোক ছিল না। সুতরাং তাদের তুলনায় আমার স্ট্রাগল স্টোরি কিছুই না। তুই তো নিজেও টিউশন পড়িয়েছিস। হ্যাঁ, আমি শেষের দিকে টিউশন পড়িয়েছি, প্রথম দিকে পড়াতে হয়নি আমাকে। আমার ছোটদা হেল্প করতো, বাবার একার পক্ষে সম্ভব হতো না। ছোটদা হেল্প করতো, আমার মামার বাড়ি থেকে হেল্প করতো, সবাই মিলেই আমাকে হেল্প করেছে, আমার দিদি হেল্প করেছে। তো কালেকটিভ সাকসেস বলা যেতে পারে। একদম। আর তুই তো 2020-তে বললি পাস করিসনি প্রিলি, 2021-এর প্রিলি পাস করিসনি, 2022-এর প্রথম প্রিলি পাস করা, প্রথম মেন্স পাস করা এবং ইন্টারভিউ উতরে যাওয়া একবারে। আচ্ছা, 2022-এর মেন্স দেওয়াটা তো বিরাট স্ট্রাগল ছিল। তখনও কটকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে MTS এর জব করছিলাম। তো সেই টাইম ম্যানেজমেন্ট করা, প্রিপারেশন কন্টিনিউ করা, ছুটি অ্যাপ্লাই করা, সব প্রবলেম তো ছিলই। সেই সময় মানে যে মানুষটি আমার ইন্টারভিউ নিচ্ছেন, আবার এইসব না এটা মানে না বললে মানে পাপে মরে যাবো একদম আমি। তো এই অচিন্ত দা শুধু আমার ইংলিশ টিউটর নন, ওকে আমি যদি পোস্ট করি মুশকিল আসান বলে পোস্ট করি, সে লাইফে যাই প্রবলেম হোক, MTSদের তখন তো আমি অ্যাজ এন MTS কাজ করছি এবং এখনও কাজ করছি। অনেক সুখের মাঝে পজিটিভ নেগেটিভ নিয়েই তো সব কিছু। MTSের পজিটিভ বলতে প্রচুর সময় পড়াশোনার সময় ম্যানেজ করা যায়, আবার কিছু নেগেটিভ পয়েন্টসও আছে। তো যখন নেগেটিভসগুলো আসতো তখন ফোন করতাম যে এই ব্যাপার, এই হয়েছে, খুব খারাপ লাগছে। বা তখন এই ব্যক্তিটি যদি আমার পাশে না দাঁড়াতেন, তাহলে হয়তো মানে আরও 2-3 দিন করে আমার এক্সট্রা চলে যেত নিজেকেই কনসোল করতে করতে। তো এনাকে পেয়ে অনেক বেশি বলে ফেলেছিস, ছেড়ে দে। আচ্ছা, কিছুই বেশি না, মানে এটা যদি ইনি যদি না নিতেন, আমি অন্য কারো ইন্টারভিউ নিলেও এনার নামটা নিতাম, বা না নিলে মানে বলে না যে গিল্টি, সে মানে গিল্টে মরে যেতাম আমি একবারে। তুই কি নিজের অ্যাকসেন্ট একটু মানে ফেক করার চেষ্টা করছিস? একটু ওই মানে রাঢ় বাংলার যে ভাষা, সেই ভাষায় কথা বলার চেষ্টা করছিস? চেষ্টা তো করছি। চেষ্টা করিস না, যেভাবে নিজে কথা বলিস সেইভাবে কথা বল। না, এখানে কিছু কিছু ছেলে আবার অফেন্ড হয়ে যায়, অফেন্ড হবে মানে? যে কিরকম ভাষাটা, হাসাহাসি তো অনেক হয়ে যায়। নিজের যে ভাষা, সেই ভাষায় কথা বলে, এটা আমি সবাইকে বলি। অনেকে যখন ফোন টোন করে, ধরো একটু তাদের নিজের অ্যাকসেন্ট রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বিভিন্ন জায়গার মুর্শিদাবাদ ভাষার অ্যাকসেন্ট রয়েছে। তো তারা চেষ্টা করে খুব মানে একটা খুব মার্জিত সফট, যেটাকে শান্তিপুরি বাংলা বলা হয়, সেরকম শান্তিপুরি বাংলায় বা প্রমিত বাংলায় কথা বলার চেষ্টা করে। তো সেটা বোঝা যায় যে সে খুব স্ট্রাগল করে কথাটা বলার চেষ্টা করছে। দেখি বলি, যেটা মায়ের ভাষা, সেই মায়ের ভাষা না বললে কেন ফেক অ্যাকসেন্ট বলার কী দরকার আছে? এটা তো তোর গর্ব হওয়া উচিত যে তোর মায়ের ভাষা, তুই সেই ভাষায় কথা বলবি। তুই যেখানে ইন্টারভিউ দিবি, এটা নিশ্চয়ই পরে আরও বিভিন্ন জায়গায় ইন্টারভিউ সেটা দিবি, আশা করবো তুই ওই নিজের ভাষায়, মানে নিজের যে অ্যাকসেন্ট, সেই অ্যাকসেন্টে যে অ্যাকসেন্টে কথা বলিস, ওই ফোন করে জানো আজকে এই হয়েছে, ওই অ্যাকসেন্টেই কথাগুলো বলবি, ঠিক আছে? আচ্ছা, প্রিপারেশনের সময়টা তাহলে একটু বল, যে প্রথম যখন শুরু করেছিস তো WBCS ওরিয়েন্টেড পড়াশোনা শুরু করেছিস, কিন্তু তারপর তুই MTS দিয়েছিস, CGL দিয়েছিস। জেলের স্টোরি বললে হয়তো অনেকে হাসবে, মানে আমি প্রিলিমস দিতে গেছি CGL এর। তো আমি দেখছি যে আমার কাছে CGL এর আগে যে ধারণা ছিল যে CGL পেতে গেলে প্রচুর ম্যাথ করতে হয়, প্রচুর ম্যাথ জানতে হয়। তো আমি প্রথম থেকেই ভাবতাম যে CGL আমার দ্বারা নয়। তাও যেহেতু WBCS এর ম্যাথ পেপারটা আস্তে আস্তে টাফের দিকে যাচ্ছিল, তো আমি ভেবেছিলাম যে CGL এর ম্যাথ আরে প্র্যাকটিস করব। তো প্র্যাকটিস করা দেখে 2022 সালে প্রথম আমি CGL এ ফর্ম ফিল আপ করি।
তো যথারীতি প্রিলিমস উতরে যায়, দিয়ে মেন্স এলো। মেন্স পরীক্ষার দিন আমি টস করছি পরীক্ষা দিতে যাবো কি যাবো না, মানে কোনো রকম প্রিপারেশন নেই। ওই প্রথম থেকে একটা হয়ে আছে যে পারবো কি পারবো না, অত কঠিন ম্যাথ। কারণ 2000 সম্ভবত 16-17 PYQ আমি সলভ করছিলাম, দেখছি 30টার মধ্যে আমি ওই টাইমের মধ্যে বড় জোর 12টা কি 13টা করতে পারছি, বা তারও কম। তো সেই ধারণা নিয়ে আমার এমন মাইন্ডসেট তৈরি হয়েছে যে সিজিএল আমার দ্বারা ক্র্যাক করা সম্ভব না। দিয়ে যাই হোক, হেড পড়েছিল, দিয়ে হেড পড়াতে আমি পরীক্ষা দিতে গেছি। যে পরীক্ষা দিতে গিয়ে দেখছি এত ইজি কোয়েশ্চেন 2022-এ, মাথা ঠুকছে একমাত্র বাংলা, কি বলে, ম্যাথ আর রিজনিংগুলো আমার সব ঠিক হয়েছে, কিন্তু আমি যেগুলো বেসিক যেগুলো রিভিশন না দেওয়ার ফলে বেসিক এত ভুল করে এসেছি যে আমার অত কম কাট অফেও ক্লিয়ার হয়নি। ওকে, তাহলে তোর ফেলিওরগুলো হচ্ছে ক্লার্কশিপটা একটা ফেলিওর ছিল 2019-এ, সিজিএলটা WBCS 2020, 2021, আর কোনো পরীক্ষা? এবারের সিজিএলটাও। এবারে সিজিএলটাও। ওকে, ঠিক আছে। আমি সবসময় সবাইকে জিজ্ঞেস করি যে ফেলিয়ারের গল্পগুলো কি, সাকসেসও সবাই বলছে, ফেলিয়ারগুলো কী কী ছিল, যাতে করে সবাই। আর একটা বলার আছে, আমার 2021 সাল পর্যন্ত আমি ঠিক করেছিলাম যে WBCS ছাড়া আর কিছু দেবো না, মানে পুরো মানে WBCS ওরিয়েন্টেড পড়াশোনা। তো 2021-এর বাকি সেই সময় এনটিপিসির একটা বিশাল ক্রেজ ছিল, মানে পরীক্ষাগুলো পরপর হচ্ছিল। তো সবাই এনটিপিসি দিচ্ছে, গ্রুপ ডি দিচ্ছে, আমি দিচ্ছি না, প্রিপারেশন নিচ্ছি না, যে না আমার সামনে WBCS আছে, আমি WBCS ছাড়া অন্যদিকে যাব না। তো কেসটা হলো কি, যে যারা সব পরীক্ষাগুলো দিচ্ছে তারা, যেমন নয়ন, বীরবল, যাদের উদাহরণ দিলাম, তারা প্রায় সব পরীক্ষাই দিত, আরামসে উতরে গেল প্রিলিমস, মানে উইথ ইজ যাকে বলে। আর আমি সেকেন্ড 1.33 জন্য মানে হলো না আমার মনে পড়ছে যে লাইফে ফার্স্ট টাইম মনে হয়েছে যেন ফেল করলাম। এত খারাপ লেগেছিল যে সেলফ ডাউট হতে শুরু করলো যে আদৌ হবে কি হবে না কোনো দিন। শুধু WBCS ওরিয়েন্টেড পড়াশোনা করেও ক্র্যাক করতে পারছি না প্রিলিমস, মেন্স তো দূরের কথা। আর যারা সব পরীক্ষা দিচ্ছে, সব রকম পড়াশোনা করছে, তারা ইজিলি ক্র্যাক করে দিচ্ছে। তো সেই টাইমে রিয়েলাইজেশন হলো যে নিশ্চয়ই কিছু কমই আছে, এবং শুধু WBCS ওরিয়েন্টেডই পড়লে হবে না, কারণ WBCS সিলেবাস তো একটা ভাস্ট। কেউ তো বলতে পারবে না যে এই INM থেকে কোশ্চেন এসছে, মানে শুধু এই পোর্শন থেকে কোশ্চেন আসছে। আমি দেখলাম যে CGL CHSL এর PYQ-গুলো, INM এর যে কোশ্চেনগুলো আছে, ওই কোশ্চেনগুলো আমরা কোনোদিন, ওই টাইপের কোশ্চেন আমরা ভাবতেও পারিনি যে হতে পারে। তো এগুলো WBCS-এও না আসার কোনো কারণ নেই, আরামসে আসতেই পারে, এবং আসছেও। ট্রেন্ড ওই দিকেই ফলো করছে যে সেন্ট্রাল লেভেলের কোশ্চেন থেকে ডিরেক্ট কোশ্চেন আসছে এরকম টাইপের। তখন আমি রিয়েলাইজ করলাম যে না, এবার থেকে এই এক্সামগুলোও দেওয়া উচিত। এবং আমি যারা দেখছে ভিউয়ার্স, তাদের সবাইকে বলবো এক্সামগুলো দিয়ে দাও। তোমার যদি নিজের সিলেবাসের মধ্যে থাকে, নিজের যে প্রিপারেশন নিচ্ছ CGL দেওয়ার জন্য, তো তোমাকে এক্সট্রা কোনো পড়তে হচ্ছে না, সেই ইতিহাস, সেই সায়েন্স যেগুলো তোমার WBCS-এও আছে। সুতরাং আমি বলবো যে ভ্যারাইটি অফ কোয়েশ্চেন্স তুমি জানতে পারবে, আর এক্সামগুলো দেওয়ার চেষ্টা করো। এইখানে একটা জিনিস কি, যে আমরা যখন প্রথম প্রিপারেশন করি সেই সময়কার কথা বলছি, তখন একটা সবার মধ্যে মানে এটা একটা লাক্সারি ছিল যে অনেককে দেখেছি আমরা শুধু WBCS দিয়ে আর কিছু দিই না। তো সেই জিনিসটা বোধহয় আজকাল খুব একটা আর পাওয়া যাবে না, এরকম ডেডিকেটেড WBCS এর পরীক্ষার্থী। কেননা যা সিচুয়েশান এই মুহূর্তে দাঁড়িয়ে, তাতে করে শুধুমাত্র ডেডিকেটেড WBCS এর পরীক্ষার্থী পাওয়াটা খুব মুশকিল, যদি না ভীষণভাবে ব্যাকআপ বা স্ট্রং ব্যাকআপ থাকে, যাদের ক্ষেত্রে সেটা নেই। আগে একটা চাকরি প্রয়োজন, তারপরে বাদবাকি। আমাদের যা ফ্যামিলি কন্ডিশন, আই হোপ মানে 90% ছেলেদেরই সেম কন্ডিশন হবে, বা তার থেকেও খারাপ। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা আসে পড়াশোনা করতে, তাদের বেশিরভাগই এই ধরনের ব্যাকগ্রাউন্ড থেকেই আসে বেশিরভাগ। তো সেই ক্ষেত্রে শুধু WBCS-ই প্রথমে করব, সেটা মানে লাক্সারি বলা চলে। এবং আমি যে ফার্স্ট টাইম MTS যে ফর্মটা ফিল আপ করেছিলাম, ওটা আমার অজান্তেই আমার বন্ধু নয়ন করে দিয়েছিল যে পরীক্ষাটা দে, তোকে ওর জন্য তো আলাদা করে কোনো প্রিপারেশন নিতে হচ্ছে না, MTS-এর জন্য BCS-এর জন্য জিকে পড়ছিস, ওটাতেই হয়ে যাবে। এবং সেটাতেই হয়ে গেছে। আমি MTS-এর জন্য, কেউ বিশ্বাস করবে কিনা জানি না, কোনো আলাদা কোনো কিচ্ছু পড়িনি, সেম CA, সেম WBCS-এর যা GS আছে সেগুলোই পড়েছি, এবং সেটাতেই হয়েছে। এবং আমি নয়নের কাছে থ্যাঙ্কফুল যে ও ফর্মটা ফিল আপ করেছিল বলে আমি দিয়েছিলাম, এবং আমি বুঝেছিলাম যে ওই চাকরিটা আমার কাছে কত। আজ আমি WBCS পেয়ে গেছি, ওটা ভালো লাগা তো অবশ্যই আছে, কিন্তু আমার ফার্স্ট ব্রেক থ্রু কিন্তু MTS, এবং
ওই এমটিএসটা না পেলে আমি এখন স্বাবলম্বী হতে পারতাম না, কনফিডেন্সটা আসতো না। কনফিডেন্সও আসতো না। এবং আর সবচেয়ে খারাপ লাগতো যে আমি কারোর কাছে হেল্প নিতে খুব খারাপ লাগতো, টাকা ফিনান্সিয়ালি যেটা বলে, দাদা হোক মামা হোক, যে আর কতদিন ওরা টানবে বা বাবা বা কতদিন টানবে, আমি নিজে যদি কিছু না দাঁড়াই। তো প্রথমে বলবো যে একটা ক্র্যাক করা অবশ্যই জরুরি, নিজের পায়ে দাঁড়ানোটা, নিজের পরিবারের দায়িত্বটা নেওয়াটা আগে জরুরি। হ্যাঁ, তুমি বাবু হয়ে বসা নাকি বললে না? হ্যাঁ, আমাদের বলে হাঁটুল মাটুল হয়ে বস, হাঁটুল মাটুল। আচ্ছা, নিজেদের ভাষা। আমি প্রথম এটা এরকম শুনেছিলাম যে বলছে এক বান্ধবী বলেছিল ছাতাটা ফোটা। ছাতাটা ফোটা মানে ছাতা কিভাবে ফোটাবো? তারপর বুঝলাম যে ওটা ছাতা খোলার কথা বলছে, ছাতাটা ফোটা। আমাদেরও তাই বলে, মানে আমাদের দু রকমই বলে। আচ্ছা, এগুলো বেশ ভালো লাগে এই শব্দগুলো, নতুন শব্দ শিখলাম, হাঁটুল মাটুল হয়ে বসা। বাড়িতে একবার বলে দেখবো। এই ভাষা বলতে গিয়ে একটু মনে পড়লো, ফার্স্ট টাইম যখন বেলগড়িয়াতে আসি, আমাদের ওখানে পলিথিন ব্যাগকে বলে চিকচিকি, প্লাস্টিকও বলে না। তো আমি দোকানে গিয়ে বলছি যে চিকচিকি আছে, লোকটা বলছে এখানে পাওয়া যায় না। হ্যালো, সে কি? দিয়ে আমি মোবাইলে দেখাচ্ছি পলিথিন বলে প্লাস্টিক বলে সার্চ করেছি, আমি সার্চ করতে পারছি, ওকে বলতে পারছি না যে প্লাস্টিক। আমি ওটা করে সার্চ করে দেখাচ্ছি যে এইটা যে প্লাস্টিক, বলো তুমি টাইপ করছো, আমাকে মুখে বললেই তো হয়। আচ্ছা, এই অবধি দেখে অনেকে ভাবছে যে এরা তো এত মানে বাজে বকছে কেন, আর সব জিনিসগুলো কেমন ঘেটে ঘেটে যাচ্ছে, এই প্রশ্নটা আগে ওই প্রশ্নটা পরে হচ্ছে। প্রথমেই যেটা বললাম যে আমি নিজেই জানি না কি কী প্রশ্ন করবো, আমি প্রথমে বুঝতে পারছিলাম না, আমাদের শুরু করতে অনেকটা সময় লেগে গেছে। কি দিয়ে আর আমার সবচেয়ে বড় মানে অস্বস্তি বা ডিসকমফোর্ট হচ্ছে যে এই মানুষটা আমার নিয়ে এ টু জেড সব জানে, আমি নতুনভাবে কি জানাবো, সেই রিপিট টেলিকাস্টের মতন হবে। তাহলে এবার একটু প্রিপারেশনে ঢুকি। কী কী বইপত্র পড়েছিস সেটা বল। আচ্ছা, একটা জিনিস বল, এই যে সবাই অনেক বইপত্র পড়ে, মানে বিভিন্ন সাবজেক্ট ওরিয়েন্টেড আলাদা আলাদা বইপত্র পড়ে, তুই তো বোধহয় খুব বেশি বইপত্র পড়িসনি। আমার খুব লিমিটেড ছিল সোর্সেস, আর বড় জোর কোনো টপিকের ওপর দুটো বই, তার বেশি কখনোই না। আমি সবচেয়ে বেশি ফোকাস করতাম যে প্রথমে ক্লাস করলাম, কোথা থেকে হোক ক্লাস নোটস বানালাম, তারপর ওই টপিকটার উপর বইয়ে পড়লাম, হার্ডলি আর একটা কোনো বইয়ে সেম টপিক পড়লাম, তারপরে আমি প্রিভিয়াস ইয়ার্স স্ক্যানার যেটা বলে, ওই স্ক্যানারে আমি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনগুলো দেখতাম যে ওই টপিকের ওপর। ডাব্লিউসি স্ক্যানার। হ্যাঁ, ডাব্লিউসি স্ক্যানার। তো কী কী কোয়েশ্চেন এসছে ওগুলো দেখতাম, এবং যেগুলো বইয়ের মধ্যে নেই সেগুলো বইয়ের মধ্যে আমি ছোট্ট করে লিখে নিতাম। বইগুলোর অবস্থা ওই জন্য একদম মানে বেহাল দশাই হয়ে গেছে ওই লিখে 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 লিখে। তো আমি বলবো এটাতে অনেক আমার টাইম সেভ হয়েছে। আমি আলাদা করে কোনো খাতা মেনটেন করিনি, যে হিস্ট্রির জন্য আলাদা খাতা বা জিওগ্রাফির জন্য আলাদা, এরকম কোনো কিছু করিনি। কিন্তু আমি বইয়ের মধ্যেই যে আমার মেন টেক্সট বুক রিভিশনের টাইমে দিতে সুবিধা হতো, যাই কোয়েশ্চেন পেতাম নতুন, সেই কোয়েশ্চেনটাকে আমি ওখানে ছোট্ট করে লিখে রেখে দিতাম। মানে একটা মাদার বুক রেখেছি, সেই মাদার বুকের মধ্যে যেখান থেকে যা পেয়েছি সেগুলো করে রেখেছি। আচ্ছা, কি কি বইপত্র পড়েছিস বল একটু। যেমন হিস্ট্রি ক্ষেত্রে আমি জেনারেলাইজেশনে বলছি, তরুণ গোয়েল একটা এনসিআরটি বই আছে, সম্ভবত এনসিআরটি পাবলিশ করা, এটা তরুণ গোয়েল, ছোট্ট একটা লুসেন্টের মতন বই। এনসিআরটি মনে হয় বেস্ট হতে পারে, না হ্যাঁ পাবলিকেশন তো যাই হোক। তো ওই ছোট্ট বইটার মধ্যে যে কি আছে, একমাত্র আমি রিকোয়েস্ট করবো একবার সবাই পড়ো এবং ভালো করে পড়ো। তো আমি ওইখান থেকে হিস্ট্রির প্রতিটা, যেমন এনসিয়েন্ট, মিডিয়াভেল, মডার্ন, তিনটে ভালো করে পড়েছি। ওখান থেকে আমি ইকোনমিক্স পড়েছি, ওখান থেকে পলিটি পড়েছি, ওখান থেকে সায়েন্স পড়েছি। এবারে আলাদা বইও পড়েছি, যেমন জিওগ্রাফির ক্ষেত্রে যেমন অরবিন্দ কুমার পড়েছি, বার্নওয়ালের বই পড়েছি। আর অরবিন্দ কুমার, জিওগ্রাফির ক্ষেত্রে অরবিন্দ কুমার, ওই ছোট্ট বইটি। অনেকে বলতে পারে যে ওতে সেরকম ইনফরমেশন নেই, ইনফরমেশন কোনো বইয়েই সব ইনফরমেশন এক জায়গায় থাকবে না, কোনো বইই থাকবে না। কিন্তু অরবিন্দ কুমারের যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল, যে নিজের হাতে আঁকা ছবির মতন করে বইটা ভালো করে বেশ পাবলিশ করা হয়েছে। এবং আমার যদি কোনো ইনফরমেশন মনে হলো যে না লিখে নেওয়া উচিত, তো আমি ওই বইটার মধ্যেই লিখে নিতাম, ওই বইটাতে এনাফ স্পেস আছে লিখে রাখার। তো এইভাবেই আমি কন্টিনিউ করতাম। পলিটির ক্ষেত্রে মাদার বুক লক্ষ্মীকান্ত, পলিটির ক্ষেত্রে তো লক্ষ্মীকান্ত। আর ইকোনমিক্সের ক্ষেত্রে বললাম যে তরুণ গোয়েল পড়েছি, আর নিতিন সিংহেনিয়া স্যারের বইটা পড়েছি। আর সায়েন্সের বাপরে, আমি নিজে সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু সায়েন্স মানে আমার নিজেরই ভয় লাগে, ওই বিশেষ করে যা কোয়েশ্চেন প্যাটার্ন রয়েছে কিছু বছর ধরে,
22-23-এ। তো সায়েন্সের ক্ষেত্রে লুসেন্ট পড়েছি, কেমিস্ট্রিটা, ফিজিক্সটা ক্লাস করেছি, স্যারেদের ক্লাস করেছি, আর লুসেন্ট পড়েছি, টাউন পড়েছি। বায়োলজিতে স্যারের ক্লাস করেছি, খান স্যারের ক্লাস করেছি। স্যারদের নাম মেলাও করবো? আচ্ছা, বায়োলজিতে যেমন সিপ্রা ম্যামের ক্লাস করেছি, খান স্যারের ক্লাস করেছি। কেমিস্ট্রিতে আমাদের তুহিনদা আছেন, তুহিনদার ক্লাস করেছি, তুহিনদার নোটস পড়েছি। আর নামটা বল। তুহিনদা হচ্ছে 2016 ব্যাচের WCS এক্সিকিউটিভ অফিসার, এবং মানে বলতে গেলে বেলঘড়িয়াতে ওনার ইন্টারভিউ দেখে পরে আমার মনে হয়েছে যে এনার কাছে পড়া যেতে পারে, মানে এত জেনুইন ইন্টারভিউ উনি দিয়েছেন, আমার খুব ভালো লেগেছিল। তো ওই তুহিনদাকে আমি যদি বলি যে তুহিনদা যে সাবজেক্টকে ছোবে সেই সাবজেক্টকে মানে মনে হবে যেন ওই সাবজেক্টের বেস্ট টিচার উনি, এরকম একটা গড গিফটেড ট্যালেন্ট আমরা তুহিনদার কাছে যারা পড়েছে তারা জানে। তুহিনদার কাছে আমি ইকোনমিক্স পড়েছি, তুহিনদা খুব ভালো হিস্ট্রি পড়াতেন, তুহিনদা পলিটি পড়াতেন, শুধু ম্যাথ বাদ দিয়ে সব কিছুতেই তুহিনদা পারদর্শী। তো তুহিনদার কাছেই ইভিএসও পড়েছি, তো ওই ক্লাস নোটগুলো লিখে নিয়েছি। তারপরে মনে হয়েছে কোনো বই থেকে হোক, খান স্যারের ভিডিও দেখা হোক, ক্লাস নোট ওখানেও বানিয়ে নিয়েছি। তারপরে এমসিকিউ সলভ, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু সলভ এমসিকিউ। কোনো পরীক্ষার ক্ষেত্রে আমার মনে হয় যে পরীক্ষাতে যেভাবে কোয়েশ্চেন প্যাটার্ন আসছে বা কোয়েশ্চেন আসছে সেইভাবে প্র্যাকটিস করাটা অনেক বেশি জরুরি। আর সেই জন্য আমি বাড়িতেও মক দিতাম, টেক্সট বুক হোক বা কোনো মকের বই হোক, ক্র্যাক, WBCS বা যারা যেসব বই বাজারে পাওয়া যায়, তো সেখানেও মক দিতাম। যেগুলো পারতাম না সেগুলো অ্যানালাইসিস করতাম, এবং ওই মাদার যে বুক হোক বা মাদার কোনো খাতা হোক, সেই খাতাতে বা বইয়ের বেসিক্যালি বইয়ের মধ্যে আমি লিখে রাখতাম। যেমন লুসেন্টের ক্ষেত্রে আমার মনে হয় কেমিস্ট্রি, ফিজিক্স এগুলোতে লুসেন্ট এনাফ, মোর দেন এনাফ আছে। কেউ যদি পুরো ইয়েটা পড়তে পারে আমার মনে হয় যে অনেকটাই কভার হয়ে যাবে। এখানে একটা জিনিস বলি যে সবাই সাধারণত চাকরি বাকরি পাওয়ার পরে সে প্রিপারেশন লাইফে, আচ্ছা একটু চারপাশে সাউন্ড আসছে তোমরা বুঝতেই পারছো যারা ভিডিও দেখছো, কিছু করার নেই, মানে এটা একটা একদম রাস্তার মাঝখানের একটা জায়গা, চারপাশ দিয়ে গাড়ি যাচ্ছে। যাই হোক, কি বলছিলাম, হ্যাঁ, তো প্রিপারেশনের সময় যে যাই পড়ুক না কেন, চাকরি বাকরি পাওয়ার পরে জেনারেলি সবাই খুব মোটা মোটা বইপত্রের নাম বলে। ঠিক আছে, মানে যত বেশি মোটা বইয়ের নাম বলবে তত বোধহয় একটু বেশি যাতে ওঠা যায়, এরকম একটা ব্যাপার রয়েছে। অনেকে পড়ে, অনেকে নিশ্চিতভাবে পড়ে। তো এই যে সন্তু যে বইগুলো পড়েছে, সেই বইগুলোর কথাই বললো। এই এই অনেস্টিটা একটা ভালো জিনিস। সন্তুর কিন্তু অনেকগুলো ট্যালেন্ট রয়েছে, মানে মাল্টি ট্যালেন্টেড আর কি, পান ইনটেন্ডেড। তো যেমন খুব ভালো গান করে, খুব ভালো ক্রিকেট খেলে, ডেয়ার ডেভিল। তার কারণ গিয়ে ডিএসপিকে জিজ্ঞেস করেছে আপনার ব্যাপারে বলুন। লোকে মানে সাধারণত পুলিশ অফিসার ওকে জিজ্ঞেস করবে যে তোমার ব্যাপারে বলো, ও গিয়ে ডিএসপিকে জিজ্ঞেস করেছে আপনার ব্যাপারে বলুন। এবং ওনাকে আমি মেসেজও করেছি কালকেই যে স্যার স্যার বলছে, তারপর আমি স্যারকে বললাম স্যার আমার মনে আছে যে আপনি বলেছিলেন আপনি ম্যাথামেটিক্সে অনার্স করেছি, নিয়ে আমাকে জিজ্ঞেস করছে তাহলে তুমিও কি তাহলে ওই ভেবে ম্যাথামেটিক্সে অনার্স করেছো? আরে না স্যার, ওটা আপনার কথা ভেবে না, ওটা আমার ম্যাথামেটিক্স আমার প্রিয় সাবজেক্ট ছিল সেই হিসাবে। ও যখন এটা পাঠিয়েছে সকালে স্ক্রিনশটটা, তখন আমি বললাম যে সেই 12th ফেলে যারা দেখেছো তাদের আশা করি মনে থাকবে। সে একদম প্রথমে যে পুলিশ অফিসারের সঙ্গে ইন্টারাকশনটা হয়েছিল, একদম এন্ড সিকোয়েন্স যেটা হচ্ছে, ফাইনাল সিকোয়েন্স, সেখানে সেই পুলিশ অফিসারের কাছে গিয়ে বলছে যে আমি চাকরি পেয়ে গেছি। ব্যাপারটা অনেকটা সেটার সঙ্গে আমি কানেক্ট করতে পারলাম জিনিসটা। তো তখন বলেছে আমার গার্লফ্রেন্ড আমাকে তাই বলেছে। আচ্ছা, আর গার্লফ্রেন্ডের ব্যাপারে মানে বলি, সেই সবাই বলে একটা জোক হয়ে দাঁড়িয়েছে এখন যে মেরি বালি আলেগ হ্যায়। তো আমার ক্ষেত্রে কিন্তু এটা সত্যি, মেরি বালি আলেগ হ্যায়, কিন্তু বলতে পারি না যে সবাই বলবে যে ওটা সবাই বলে। তাছাড়া এখনকার যুগে 10 বছর টিকে থাকা, যেখানে আমার মতন কেয়ারলেস ছেলে প্রিপারেশান টাইম বা পড়ার টাইমে ফোন কোনো মতেই করতাম না, সারাদিনে হয়তো 2-3 মিনিট কথা বলতাম, তার সত্ত্বেও ঝামেলা ঝঞ্ঝাট তো হতোই, ওটা সব ক্ষেত্রেই হয়, কিন্তু তারপরেও যে ও আমাকে মানে মেনে নিত, বা আমি যখন খারাপ লাগতো বা ডিপ্রেশনে থাকতাম যে হচ্ছে না বাকি সবার হয়ে যাচ্ছে, সেই টাইমে যে মোটিভেট করতো, মানে ও এই ক্রেডিটটাও প্রাপ্য। ওর এতদিনের ধৈর্যের মানে কিছু বলার ভাষা নেই। যদি আমার মা বাবার পর যদি কাউকে সত্যিকারের ক্রেডিট দেওয়া যায় আমার মা বাবা দিদির পর, তো অবশ্যই
মানে গার্লফ্রেন্ডের ব্যাপারে যখন বলতে হচ্ছে, একটা অপরচুনিটি মিস করছে না। এই ফার্স্ট টাইম অফিসিয়ালি ওর ব্যাপারে কিছু বলছি। তার আগে আমি আজ পর্যন্ত কাউকে বলিনি। এখন আমার মা জানে, আমার বাবাও জানে না, আমার দিদি জানে, কিন্তু বাবা জানে না? না, বাবা এইখান থেকে জানবে? এইখান থেকে জানবে। কি করেছিস? যাই হোক, আচ্ছা, ওর ওর যে মানে উঠবি আর কি, সে ওর আগে কিন্তু গ্রুপে অফিসার হয়ে গেছে অলরেডি, তাই তো? এটাও একটা বেশ ভালো জিনিস। ও ও নিজে ডেভেলপমেন্ট অফিসার এলআইসির। ও কিন্তু কখনোই এটা আমাকে বুঝতে দেয়নি বা বলেও নি যে আজ আমি ডাব্লিউবিসিএস পেয়ে গেছি বলে ও আমার সাথে আছে বা ওর নাম নিচ্ছে, এরকম না। ও আমি এমটিএস থাকলেও ও আমার সাথে ছিল, আমার যখন কিছু ছিল না তখনও আমার সাথে ছিল, আমার সব কিছু থাকবে তখনও আমার সাথেই থাকবে। ওকে, চল আমরা এবার প্রিপারেশনে ফিরি আর একবার। সেটা হচ্ছে, তুই যে বইগুলোর কথা বলছিলি তার মধ্যে মেনলি যেটা বললো যে তরুণ গোয়েল আর লুসেন্ট, তো এইটা যে কোনো পরীক্ষার জন্য একটা মাদার বুক হিসেবে কাজ করতে পারে। হ্যাঁ, স্পেশালি তরুণ গোয়েল। আর তরুণ গোয়েল। আরেকটা আছে ক্রাউন পাবলিকেশনের। ক্রাউন পাবলিকেশনের ওই বইটাতেও হিস্ট্রিতে দুর্দান্ত আছে, হিস্ট্রি, পলিটি। মানে যখন কেউ তরুণ গোয়েল পড়ার পর এটা পড়বে মনে হবে যেন এটা কোথাও আগে কোথাও পড়েছি। এর ফলে কি একটা রিভিশনেরও ব্যাপারও চলে আসছে, যে একবারেই রিভিশনও হয়ে যাচ্ছে। এরপরে যদি কোনো কোয়েশ্চেন আটকায়, যেমন আমি অনলাইনে প্রচুর এমসিকিউ সলভ করতাম, আমি বীরবল নয়, আমরা গ্রুপ স্টাডির মতন পড়তাম, যেখানে যে কোনো কোয়েশ্চেন পেতো নতুন গ্রুপে পোস্ট করতো, অ্যান্সার খুঁজতাম। অ্যান্সার বলা হতো না, কিন্তু অ্যান্সারটা খুঁজতে গিয়ে কি রিলেটিভলি অনেক কোয়েশ্চেন অ্যান্সার আরও পাওয়া যেত। যেমন এক্সাম ভেদা, কম্পিউটয়েড, তারপর ইন্টারভিউ মেনিয়া, আরও কিছু কিছু আছে, যেমন জিকে টুডে, এরকম কিছু অনলাইন আছে। আমরা যখন গেম খেলতাম, কুইজ কন্টেস্ট করতাম, ওইগুলো থেকে কোয়েশ্চেন করতাম। তারপর এমনি বইও আছে, যেমন বিকে পাবলিকেশন একটা বই, ওই পাবলিকেশনটা মনে হয় এখন আর বের করে না। আমি আমি পেয়েছিলাম, সেটা আমি জেরক্স করে রেখেছিলাম। তারপর তরুণ গোয়েলের 10,000+, আরিহান্তের 14,000+, এই বইগুলো আমার খুব হেল্পফুল হয়েছে, খুবই হেল্প করেছে। ওকে, আচ্ছা, এগুলো তো হলো। ম্যাথের কোথা থেকে করেছিস? সবার একটা ধারণা আছে যে আমি ম্যাথ অনার্স, ম্যাথে আমি বিশাল হয়তো, কিন্তু বিশ্বাস করুন আমার কমপ্লিটলি আলাদা। হ্যাঁ, পুরো জোনার আলাদা। মানে এখানে এফিসিয়েন্সি অনেক বেশি ম্যাটার করে। আমি ওখানে বড় বড় থিওরি পড়েছি অনার্স করতে গিয়ে। এখানে থিওরি নেই, এখানে অ্যাপ্লিকেশন আছে, এবং সময়টা একটা বড় ফ্যাক্টর, যে কম সময়ের মধ্যে কত বেশি অ্যাটেম্প্ট করা যায়। তো সেক্ষেত্রে আমার ম্যাথে আমি খুব বরাবরই, এই ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে আমি স্লো ছিলাম। তারপরে এনটিপিসিটা যখন বেরিয়েছিল, এর আগের এনটিপিসিটা, তখন আমার একটা বন্ধু বলল, নয়নই, নাম বলতে তো অসুবিধা নেই, নয়ন বলল যে এনটিপিসিটা আছে, সেই সুযোগে তো ম্যাথটা তৈরি করে রাখ। তখন আমার ডাব্লিউবিসিএস এর পেছনে আমি ভাবতাম হয়তো ডাব্লিউবিসিএস আর কি ম্যাথ আসবে, যা ম্যাথ আসবে উড়িয়ে দেবো, এরকম একটা ব্যাপার ছিল। যখন কোয়েশ্চেন দেখছি আমি নিজেই উড়ে যাচ্ছি। যে তারপর আমি ম্যাথে সাহিল স্যারের ক্লাস নিতে শুরু করলাম, ওয়াইফাই স্টাডিতে। সাহিল স্যারের ক্যাচ দ্য ম্যাথ করতে শুরু করলাম। আস্তে আস্তে সব বেস ফান্ডামেন্টাল শর্টকাটগুলো ক্লিয়ার হলো। আগে তো আমি লেন্দি প্রসেসে করতাম, তারপর শর্টকাটগুলো সব শিখলাম, তারপর মক দিতে শুরু করলাম। আস্তে আস্তে বুঝতে পারছি যে টাইম, মানে এফিসিয়েন্সি বাড়ছে। তারপরে সিজিএল লেভেলের প্র্যাকটিস করতে শুরু করলাম। তারপরে আস্তে আস্তে ম্যাথটা হয়ে গেছে। এবারে আমি একটাই বলবো যে ডেলি প্র্যাকটিস করতে হবে। যারা ম্যাথে একটু দুর্বল, প্রথমে একটা ভয় থাকে যে আমরা তো আর্টস ব্যাকগ্রাউন্ডের, আমাকে অনেকেই কোয়েশ্চেন করেছে যে দাদা তুমি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তো তোমার হেল্পফুল হয়েছে। কিন্তু আর্টস ব্যাকগ্রাউন্ডের থেকেও আমার থেকে ভালো স্কোর করেছে এমন অনেক ছেলে আছে। আর প্র্যাকটিস যত করবে, যত অ্যানালাইসিস করবে, যত শর্ট প্রসেস অ্যাপ্লাই করতে পারবে, তত ম্যাথের ক্ষেত্রে অ্যাকিউরেসি বাড়বে। সেম কেস ফর রিজনিং। রিজনিং তো আজকাল আর আসছে না বললেই চলে। হ্যাঁ, 2022-23 যা প্যাটার্ন বলছে। হ্যাঁ, আচ্ছা, এবার বলে হচ্ছে আমাদের যে কম্পালসারি পেপারগুলো, কম্পালসারি মানে আমাদের ডেসক্রিপটিভ পেপার যেগুলো, বাংলা ইংরেজি কথা একটু বলছি, কীভাবে প্রিপারেশন করেছিস, কী পড়াশোনা করেছিস? বাংলায় তো সবার প্রথমে আমি পেপার পড়তাম, কী পেপার পড়তে? আনন্দবাজার পড়তাম। ডেলি পড়তে পারতাম না, মিস হতোই। সেই জন্য স্যারদের কাছে বকুনিও খেতাম। তো 2022 নাগাদ আমি চেষ্টা অনলাইন এডুকেশনে আমি ভর্তি হই। সেখানে বাংলা আর ডেসক্রিপটিভ ব্যাচ আমি নিই, এবং সেখানেও শিখেছি। তারপর থেকে গাইডেন্স নেওয়ার পর আমি নিজেই প্র্যাকটিস করেছি। প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন হোক, ওইগুলো দেখে প্র্যাকটিস করতাম, স্যারদের চেক করাতাম। আর ইংলিশের ক্ষেত্রে তো আহ, তো অচিন্তদার কাছে, যাই হোক, ভগবানের অশেষ কৃপাতে ওনার সান্নিধ্যে আসতে পেরেছি। তারপরে
যাই হোক, প্রথমে স্যার দিয়ে শুরু হয়েছিল, ডেডলাইনে কোনো দিনই সাবমিট করতে পারতাম না। স্যারকে পার্সোনালি মেসেজ করছে ঘুষ দেওয়ার মতন ব্যাপার, যে স্যার আর কোনো দিন হবে না, এইটুকুর আজকের দিনের মতন ক্ষমা করে দিন, খাতাটা চেক করে দিন, আবার পরের সপ্তাহে এইরকম এই করে করে মানে বেহায়া যাকে বলে সেই পর্যায়ে গেছি। দিয়ে স্যার থেকে দাদা, দাদা থেকে মানে বন্ধুই বলা চলে এখন, আবার দাদাও বলা চলে। তো প্রচুর গাইডেন্স এনার, মানে ইংরেজিতে আমি জানি যে আমার এবারে ডেসক্রিপটিভে ইংরেজিতে খুব ভালো নাম্বার আছে, আর তার পেছনে কার অবদান আর আলাদা করে কিছু বলার প্রয়োজন নেই। আরও আছে যাদের নাম না করলে মানে, যেমন ভদ্র স্যার। আর আমি যে ইনস্টিটিউশনে পড়তাম পাঠশালার পাঠশালা, আরএমস হচ্ছে রাকেশ মহান্তি। তো রাকেশ দার মতন ফ্রেন্ডলি ওয়েতে পড়ানোর কৌশল আমি খুব কম টিচারের মধ্যে দেখেছি। রাকেশ দা যদি ভিডিওটা দেখে থাকো তোমাকে প্রণাম। আর ভদ্র স্যার, হি নিডস নো ইন্ট্রোডাকশন, এক নামেই চেনে। ওনার প্রিন্সিপালে এতটাই অটুট, মানে ওইরকম ব্যক্তিত্ব আমি খুব কম দেখেছি। তো ভদ্র স্যারকেও প্রণাম। ওকে, আচ্ছা, তোর অপশনাল ছিল হচ্ছে অ্যানথ্রো। হুম। ওকে, অ্যানথ্রোর প্রিপারেশন বিষয়ে একটু বল। যারা অ্যানথ্রো তো এখন অনেকে নিচ্ছে, এই বছর বোধহয় হাইয়েস্ট ছিল পরীক্ষার্থী অ্যানথ্রো প্রিপারেশন যারা নিচ্ছে একটু তাদের জন্য বল যে কীভাবে প্রিপারেশন করেছিস, কী কী বইপত্র পড়েছিস বা কোথায় প্রিপারেশন নিয়েছিস। অ্যানথ্রোর শুরুবাত তুহিনদা, সেই তুহিনদা যে অলরাউন্ডার। তো তুহিনদার কাছে পড়েছি পাঠশালাতে। তারপর আকাশদা, উনিও পাঠশালাতে পড়াতেন, তারপর আকাশদার কাছে আমি নিজেও পড়েছি। এই দুজন, এবং বীরবল যাকে বললাম যে আমরা তিন সঙ্গী, সেই বীরবলও আমাদেরকে অ্যানথ্রোপোলজি পড়িয়েছে। তাই বীরবলকেই ওই জন্যই এমনি বলছিলাম না যে ও কতটা ডেডিকেটেড, কতটা ক্যাপেবল। ও নিজেও পড়তো এবং আমাদেরকে পড়াতো, আমাকে আর নয়নকেও অ্যানথ্রোপোলজি ক্লাসও নিত। তাছাড়া বইয়ের মধ্যে বিবেক ভাসমে। পয়সা দিয়েছিস? না, একবার ভেবেছিলাম যে আমি আর নয়ন মিলে ভেবেছিলাম যে সারপ্রাইজ দেবো, ওর বাড়ির ঠিকানাতে কোনো একটা বই বা গিফট কিছু পাঠাবো। যাই হোক, তারপর মনে হলো যে ভাই 150-300 টাকা চলে যাবে, ওটাতে চা খাওয়া হবে, মানে 1 মাসের চায়ের খরচ বেরিয়ে যাবে। ওই জন্য বীরবল সরি, এখন ওর দক্ষিণে এখনও দেওয়া হয়নি, তবে এবারে দেবো হয়তো। তো আর বইয়ের মধ্যে বিবেক ভাসমে মাস্ট, ওই বইটা আমার মনে হয় মাদার বুক অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে। আর শিবশঙ্কর দত্ত পড়লে পিওয়াইকিউ, ওটা পিওয়াইকিউ ওরিয়েন্টেড বই, ওখানে কনসেপ্ট ক্লিয়ারিংয়ের সেরকম বিষয় নেই। তো এই দুটো বইই ফলো করেছিলাম। আচ্ছা, আর ওই ইয়ের ক্ষেত্রে ইতিহাস ভূগোল পড়ার ক্ষেত্রে আমি চেষ্টা থেকে যে নোটসগুলো কৌশিক স্যার বানিয়েছিলেন বা যে নোটসগুলো আমি পেয়েছি, সেই নোটসগুলো খুব যত্নে বানানো, এবং সেই নোটসগুলো পড়েও আমার মোট কথা খুব ভালো লেগেছে পড়তে। মানে মনে হচ্ছে নতুন কিছু পড়ছি, বা নতুন মানে এই পার্সপেক্টিভে না যে এইগুলো পড়লে আমি বেশি নাম্বার পাবো। আমার দেখছিলাম যে আমি নতুন নতুন ইনফরমেশান পাচ্ছি, যে ইনফরমেশানগুলো হয়তো কোনো বইয়ে পাইনি বা কোয়েশ্চেনে পাইনি। তো ওই কৌশিক স্যারকে আমি নিজেও পার্সোনালি মেসেজ করেছিলাম যে স্যার আপনার নোটগুলো খুব যত্নে বানানো এবং খুবই এঙ্গেজিং নোটস। ওকে, আচ্ছা, পিটির এক্সপিরিয়েন্সটা একটু বল। এক্সপিরিয়েন্স বলবো না, তার আগে বল যে পিটি মানে যেটাকে আমরা সহজ কথা ইন্টারভিউ বলি, সেটার প্রিপারেশন কীভাবে নিয়েছিস? প্রিপারেশন, প্রথম কথা এইটা ডিফারেন্সটা বুঝতেই তো প্রচুর সময় লেগে গেছে, যে এটা পার্সোনালিটি টেস্ট না ইন্টারভিউ বা কী টাইপের কোয়েশ্চেন। আমি মক ইন্টারভিউ দেখতাম, তো মক ইন্টারভিউয়ে টিচাররা যেভাবে কোয়েশ্চেন করতেন, পিটি ভেতরে গিয়ে সেরকম কোনো মহল সেরকম ছিল না, খুব লাইট মুভমেন্ট ছিল ওই ভেতরে। প্রথমেই গেলাম, চেয়ারম্যান ম্যাডাম প্রথমেই সবাইকে আগে তুই প্রিপারেশন কীভাবে করেছিস? ও আচ্ছা, প্রিপারেশন প্রথমে তো এসআই ক্লাসের নাম এক্ষেত্রে সবার প্রথমে বলতেই হবে। আমি এসআই ক্লাসের খোঁজ পেয়েছিলাম, তো ওইখানেই বিভিন্ন ধরনের টপিক নিয়ে আলোচনা করা হতো, এবং এসআই স্যার একটা চার্ট বানিয়ে দিয়েছিলেন যে কোন কোন টপিকগুলো একদম বেসিক, যেগুলো জানা একদম খুব জরুরি, সেই টপিক অনুযায়ী বিভিন্ন অফিসার্সরা ক্লাস নিতেন। কোনো প্রফেসর যার যেটাতে এক্সপার্টিস আছে সেই বিষয়ে আমাদের ক্লাস নিতেন, এবং মক ইন্টারভিউ দিয়েছি। যে বেসিক নলেজ আমার মনে হয় যে আমি যেটা বুঝলাম, যে ওখানে এমন কিছু রকেট সায়েন্স কোয়েশ্চেন জিজ্ঞেস করে না, একদম বেসিক নিজের সম্পর্কে জানা, আমি যেটা বুঝেছিলাম। এবং এর সুবাদে আমি যেটা বুঝেছি যে আমাদের পাশেই, বা আমি যে জায়গা থেকে বিলং করি সেই জায়গায় যে একটা ভালো হিস্ট্রি আছে, সেটা পিটি না দিলে আমি জানতেই পারতাম না, কোনো দিন জানার আগ্রহ হয়নি, সেটা আমাদের দুর্ভাগ্য বলতে পারেন।
তো আমাদের যে জায়গা যে এত সুন্দর ইতিহাস আছে সে পিটির দৌলতেই আমি জানতে পারলাম। এবং মক ইন্টারভিউতেও সে রিলেটেড কোশ্চেন করেছেন বা হয়েই থাকে, যেমন গাইডেন্স তো বিভিন্ন, যেমন তুহিনদার একটা ভিডিও দেখেছিলাম, তুহিনদা একটা ইউটিউবে পোস্ট করেছিলেন যে কী কী ইম্পর্টেন্ট সেই ইভেন্টসগুলোকে পরপর সাজিয়ে বেশ ওইখানেও দেখছিলাম, ওইগুলো পরপর নিজের মতন করে নোটস বানানোর চেষ্টা করেছিলাম। সেই নোটসগুলো নিজে বানিয়ে স্যারদের দেখাতাম, এই স্যারকে দেখাতাম, আরও বাকি স্যারদেরও দেখাতাম যে আমার উত্তরটা ঠিকঠাক হচ্ছে কি না। তো এইটাই আমি অ্যান্সার পেয়েছি ম্যাক্সিমাম স্যারদের কাছ থেকে, যে তুমি কি লিখছো ওটা ইম্পর্ট্যান্ট না, বা তুমি কতটা গুছিয়ে বলছো এটা না, তুমি সত্যি বলছো কি না সেটা ইম্পর্ট্যান্ট। বা ওখানে যারা বসে থাকেন তারা তোমার থেকে মানে অনেক, তোমার মতন অনেক অফিসার্সকে ওরা দেখেছে, ওরা কোনটা মিথ্যা বলছো কোনটা বানিয়ে বলছো সেটা তাদের ধরতে মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডসের ব্যাপার। সুতরাং বি জেনুইন, বি ইয়োর সেলফ, এইটাই এইটাই আমি শিখেছি এতদিনের প্রিপারেশানে। এবং কিছু কিছু উত্তর লিখে নিয়ে যাওয়া জরুরি, যতই বলি যে ওখানে গিয়ে বেরোবে না হয়তো কিছু কিছু উত্তর যদি না লিখে নিয়ে যাই, তো সেইগুলোই মেমোরাইজ করে পড়ে হোক বা নিজে মুখে বলা প্র্যাকটিস করা। যেমন আমি আর বীরবল, আমাদের ক্ষেত্রে বাংলা মিডিয়ামের ক্ষেত্রে তো ইংলিশ বলাটা একটা চাপ, প্রথমেই চাপ যেমন তেমন একটা ভয় থাকে যে পারবো, ওখানে যদি কোয়েশ্চেন করে এরকম টিচাররা বা প্রফেসর বা এমনি অফিসাররা থাকবেন। তো আমি নয়ন বীরবল কী করতাম, তিনজনাই ফোন করে সেই ইংলিশে কথা বলতাম, এমন ইংলিশ, ওর ইংলিশ শুনে হাসছে, ও এর ইংলিশ শুনে হাসছে, কিন্তু বলতে হবে, কিছু করার নেই। তারপর নয়নের ইন্টারভিউটা অনেক আগে ছিল, আমার আর বীরবলেরটা একই দিনে ছিল, 17ই মার্চ, অনেক পরে ছিল। তো কী করব, তো বীরবলকে নিয়ে সেই প্রতিদিন বীরবলের মুখটা 1.5 ঘন্টা ধরে সহ্য করতে হতো। ভিডিও কলে ও আমাকে ইংলিশে কথা বলছে, আমরা শুধু এইভাবে ফ্লুয়েন্সি বাড়ানোর চেষ্টা করতাম যে আমরা সারাদিন কী করলাম সেটা ইংলিশে বলার চেষ্টা করতাম, বা আয়নাতে বলা প্র্যাকটিস করতাম। তো অনেক ইমপ্রুভমেন্ট হয়েছিল, ওটা কাজেও লেগেছে। আমরা নিজের মতন করে কোয়েশ্চেন করতাম, কাউন্টার কোয়েশ্চেন করতাম, যে কী কী কোয়েশ্চেন আসতে পারে, মক ইন্টারভিউস দেখতাম, দৃষ্টি আইএস ইন্টারভিউসগুলো ফলো করতাম। এভাবেই মানে কী কী কাউন্টার কোয়েশ্চেন আসতে পারে নিজেরাই নিজেদের মধ্যে করতে পারতাম, এর ফলে অনেকটাই হেল্পফুল হয়েছে। আচ্ছা, এবার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা বল। ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, বেল মেরেছে, আমার নাম ডেকেছে, আমি 10 সেকেন্ড টাইম নিয়ে নিয়েছি, দেখছি যে সব ঠিকঠাক আছে কি না, দিয়ে হাতে দেখছি বালা খুলতে ভুলে গেছি। সেই আমাকে ওইখানে যিনি ছিলেন তিনি বলছেন যে তোমার চলে এসছে, চেঁচিয়ে বললেন যে তুমি ঢোকো। আমি বললাম দাঁড়ান একটু দাঁড়ান, আমি 10 সেকেন্ড সেই বলে না যে পুঁথিগত একটু কাজে লাগানোর চেষ্টা করলাম, যে সবাই বলছিল যে জোরে জোরে নিঃশ্বাস নিলে টেনশন কমে, কেউ বলছিল যে একটা কোনো জিনিসের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে টেনশন কমে, সব রকম চেষ্টা করছি, প্রাণায়াম করার চেষ্টা করছি, জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছি, দিয়ে ওখানে দেখছি কোনোটাতেই কিছু কাজ করছে না, দিয়ে আমি দেখছি কি করব, দিয়ে খাতাটা বের করলাম, সবচেয়ে অড যেটা যেটা আমি বলবো কাউকে করতে বারণ করব, আমি সেটাই করেছিলাম। তো খাতা খুলে একটা বসেছিলাম, দেখছি না এটা তো আমি রিল্যাক্স আছি, এটা আমার কমফোর্ট জোন, পড়ছি না কিছুই, কিন্তু খাতাটা খুলে বসে আছি, আমি নিজের সম্পর্ক পড়ছি, আমার নাম কি, আমার বাড়ি কোথায়, আমার অঞ্চলের প্রধানের নাম কি, এগুলোই পড়ছিলাম। যে তা করতে গেলাম, দেখলাম সবাই খুবই কর্ডিয়াল, খুবই মানে আলাপ আলোচনা হলো, মানে পিটি মনেই হয়নি, সব নিজেদের মধ্যে। আমি যদি কোনো কোয়েশ্চেনের অ্যান্সার ভুল বলছিলাম, চেয়ারম্যান ম্যাডাম নিজেই কারেকশন করে দিচ্ছিলেন। আর আমি যেটা ওখানে গিয়ে বুঝলাম, ওনারা আমার সম্পর্কে জানতে চাইছেন, ওখানে আমি কতটা জানি, জিকে কোয়েশ্চেন করেছিল, কিন্তু তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট আমার মনে হয়েছে যে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আমি জানি না, সেই কোয়েশ্চেনগুলোকে আমি কিভাবে ট্যাকেল করছি, কিভাবে কতটা সৎভাবে বলতে পারছি যে আমি ব্যাপারটা জানি না। এখন আবার একটা ট্রেন্ড চলছে যে আই ডোন্ট নো বলে দিয়েই কাজ শেষ, যে আই ডোন্ট নো বলাটাই সবচেয়ে সেফ, ওটাকেই নাকি মানে অনেস্টি থাকা যায়, কিন্তু ওটা ওনারাও এতদিনে বুঝে গেছেন যে কোনো কোয়েশ্চেন করছি, অনেকে হঠাৎ করে আই ডোন্ট নো বলে দিচ্ছে, কিন্তু আই ডোন্ট নো বলাটাও একটা মানে অন্যভাবে বলা যেতে পারে, ওটাও একটা আর্ট। মানে প্রথমেই কোয়েশ্চেনটাকে আমি ফেসই করতে চাইলাম না, প্রথমেই বলে দিলাম আই ডোন্ট নো, সেটা একটা খারাপ ব্যাপার আমার মনে হয়েছে। পার্সোনাল এক্সপিরিয়েন্স বা পার্সোনাল ওপিনিয়ন, এটা বিভিন্ন জনের বিভিন্ন মত হতেই পারে। ইভেন ক্লাস চলাকালীনও আমরা দেখেছি যে একটা স্যারের একই কোশ্চেন একটা স্যারের সঙ্গে অন্য স্যারের ওপিনিয়ন ক্লাস করছে। সুতরাং এটা স্বাভাবিক, এটা ডিফার করবেই, ওপিনিয়ন সবারই একরকম হবে না। তো ওইটাই বলবো যে না বলতে পারাটাও কতটা পোলাইটলি, কতটা জেনুইনলি বলা যায় সেটা ট্রাই করা বেস্ট। আর সবচেয়ে বড় ব্যাপার আয়নার সামনে প্র্যাকটিস করা, আই কন্ট্যাক্ট মেনটেন রাখা,
সবাইকে গ্রিট করা, নিজের বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখা। আমি যেমন প্রথম আমি কথা বলতে বলতে আই কন্ট্যাক্ট খুব মিস করতাম, উপর দিকে তাকাতাম টেনশন হলে, বা সেই ব্যাপারগুলো সবারই নজর রাখা উচিত। তবে এটা একদিনে হবে না, কন্টিনিউ প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। একজন মেম্বার ছিলেন, উনি জিজ্ঞেস করলেন যে পড়াশোনার বাইরে সাহিত্য চর্চা আর কি করা হয় বা অন্য কিছু, জাস্ট অন্য কিছু বলেছে। আমি তখনই একটা পয়েন্ট পেয়েছি, মানে আমি যেহেতু দীর্ঘদিন ধরে সঙ্গীত চর্চার সঙ্গে জড়িত, আমি চাইছিলাম যে যাতে আমাকে এই টপিকে কোয়েশ্চেন করুক, কিন্তু আমাকে হবি জিজ্ঞেস করেনি, অন্য সবাইকে জিজ্ঞেস করেছে। তো আমি বললাম যে স্যার, আমি সাহিত্য চর্চা তো সেভাবে করিনি, তবে সঙ্গীত চর্চা করেছি। আমি জানি না আমি ভুল করেছিলাম না ঠিক করেছিলাম, রেজাল্ট দেখে তো মনে হচ্ছে যে আমি ঠিকই করেছিলাম। তো সেইখান থেকে আমার ইন্টারভিউটা একটা আলাদা দিকে চলে গেল। পুরোপুরি আমি যে জোনারটা চাইছিলাম সেই জোনারে চলে গেল। আমি কোথা থেকে গান শিখেছি, কার কাছে গান শিখেছি, পশ্চিমবঙ্গের শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে, কিছু শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী আর এই কোয়েশ্চেনগুলো আমার সব কটাই আমি রেডি করে গেছিলাম। আর আমি চাইছিলাম যাতে আমার ইন্টারভিউটা এইদিকে ঘুরুক। আর ওনারাও একটা নতুন টপিক পেয়েছিলেন, এবং প্রথমে দেখছিলাম যে ইন্টারভিউ মেম্বারগুলো যখন কোয়েশ্চেন করছিলেন, একজন এক এক করে কোয়েশ্চেন করছিলেন, কিন্তু যখন থেকে আমি সঙ্গীত চর্চার কথাটা তুললাম, সবাই মানে দেখতে পেলাম যে একটা ইন্টারেস্টেড হয়ে গেলেন, সবাই একসঙ্গেই কোয়েশ্চেন করতে শুরু করলেন। এরকম একটা ব্যাপার, উনি একরকম কোয়েশ্চেন করছেন, উনি একরকম কোয়েশ্চেন করছেন। তো আমার মনে হয় যে ওটা আমার ক্ষেত্রে কাজে লেগেছে। তাছাড়া আমি বলবো এটা একটা ব্লান্ডার হতো, যে ওদেরকে আউটস্মার্ট করা কোনোভাবেই পসিবল না। কেউ বলে না, এটা নিজের রিস্ক, সেই রিস্কে আমি একটা জায়গা পেয়েছিলাম, স্কোপ পেয়েছিলাম বলেছিলাম। যখন আমাকে সাহিত্য চর্চার পরে অন্য কিছু কথাটা যোগ করেছিল বলেই আমি বলতে পেরেছিলাম। অন্য কিছু কথাটা না বললে হয়তো আমি সঙ্গীত চর্চার ব্যাপারটা ঢোকাতাম না। এই জায়গাটাই বলতে চাইছিলাম যে এটা মানে একটা সুতোর ওপর বা দড়ির উপর হাঁটার মতো একটা জিনিস। কোথাও একটা দেখে নিলাম যে অমুক এরকম করেছে বলেই আমিও সেটা ট্রাই করতে গেলাম, এটা কখনোই ট্রাই করা উচিত নয়। মানে খুব বুঝে শুনে এবং খুব সতর্ক হয়ে জিনিসটাকে ট্রাই করা উচিত। তুমি জিনিসটাকে তাদের ফ্লো থেকে তোমার ফ্লোতে ঘুরিয়ে আনার চেষ্টা করছো জোর করে, এটা তারা খুব ভালো করে বুঝতে পারে। এইখানে ওকে তুই বোধহয় লোকসঙ্গীত নিয়ে কিছু বলেছিলি, তো সেইখানে ওকে একটা গান নিয়ে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, যেহেতু ও নিজের সঙ্গীত চর্চার কথা বললো। এখানে একটা জিনিস বলি যে আমি কিন্তু ওর গানের খুব ফ্যান, ও খুব ভালো করে জানে সেই জিনিসটা। ওর একটা চ্যানেল আছে, মানে আকৃতিতে খুব ছোট চ্যানেল, কিন্তু সেখানে অনেকগুলো গান আছে ওর। এখন আর গান টান করে না, মানে জোর জবরদস্তি। এবার থেকে তো করবি, হ্যাঁ এবার থেকে করবি, মানে সেই ওই যতদিন না রেজাল্ট বেরোচ্ছে ততদিন গান করবো না, অফিসার যতদিন না হচ্ছে গান করবে না, ওটা ব্যাপার ছিল আমার অ্যাকচুয়ালি মানে আমার গানের গান করতে গেলে আমার অনেক প্রবলেম হয়। আমার কাছে তখন এরকম স্ট্যান্ড এখন নেই, বা তখন ছিল না। আমার যত গান আমার ছাড়া আছে বা যা গান করি সব মাই রেকর্ড করে। এবারে প্রবলেম হয়, আমাদের পরিবারে অনেক বাচ্চা আছে, আমার ভাইপো ভাইজি সবাই আছে, তারা সবসময় খেলাধুলা চিৎকার সব কিছু তো হয়ই। এবারে যতবার হবে রিটেক মানে মাকে ওইভাবে স্ট্যান্ড স্টিল ফোনটা নিয়ে দাঁড়িয়ে থাকা, তারপর মায়ের টাইম ম্যানেজ করা, খুব মানে ওইদিকে প্রবলেম হয়ে যায়। এমন না যে আমি গান চর্চা করি না, মানে আমার গান পোস্ট করা কমে গেছে, ওই জন্য দাদার অভিযোগ যে আমি গান ছেড়ে দিয়েছি। গান ছাড়িনি, ছাড়তে কখনো পারবোই না। তো ওই পোস্ট করাটা হয়ে ওঠে না, তবে এবার থেকে আশা করি হবে। একদম। চ্যানেলটার নাম হচ্ছে সন্তু লাহা, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, বা ফ্রিতে প্রমোশন করে দিচ্ছি, ঠিক আছে, ট্যাগ করে দেবো। তো সেইখান থেকে দেখতে পারো, আশা করি সবার ভালো লাগবে। এবং ওই যে গানটা নিয়ে ওকে প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, সেটা দিয়ে আজকে ইন্টারভিউ আমরা শেষ করব। তার আগে আরও দু একটা কথা বলে নিই। আরেকটা হচ্ছে ও ক্রিকেটে কিন্তু খুব ভালো, একটুখানি বল ক্রিকেটের ব্যাপারটা ছোট করে। ক্রিকেটে ভালো, ক্রিকেটে কষ্ট করছি তোর জন্য, বল। ক্রিকেটে ভালো হয়তো আগে ছিলাম না, মানে আমি আগে ফুটবল বেশি খেলতাম। তো 2016 সালে একটা অঘটন ঘটে, তারপর থেকে ফুটবল খেলা প্রায় উঠেই যায়। তারপর ক্রিকেট আমার সেকেন্ড লাভ ছিল। তো ক্রিকেট তখন থেকেই শুরু করি খেলা, কারণ উপায় নেই, তো ফুটবল তো আর খেলতে পারছি না, টাইম কাটানোর জন্য হোক বা প্যাশন বলুন যাই বলুন। তো রিসেন্টলি আমাদের ওটা বলার কি জরুরি আছে, তো আমাদের যে পঞ্চায়েত টুর্নামেন্ট হয়েছিল সেখানেও মোটামুটি আমি 3টে ম্যাচ খেলার সুযোগ পাই। এবার ছুটি ম্যানেজ করা তো খুব মুশকিল, সেখানেও মোটামুটি আমি ভালো স্কোরই করি। আর সেরকম আর বড় অ্যাচিভমেন্ট আমার ক্রিকেটে সেরকম কিছু নেই। সে অ্যাচিভমেন্ট থাকুক না থাকুক, সবার জীবনে পড়াশোনার বাইরে অন্তত একটা কিছু থাকা জরুরি, যেটা আমার ক্ষেত্রে একটা না, আমার ক্ষেত্রে অনেক আছে। আমার ক্ষেত্রে চেস আছে, আমার ক্ষেত্রে ক্যারাম বোর্ড আছে, আমার ক্ষেত্রে গান আছে, আমার ক্ষেত্রে ক্রিকেট আছে,
বিরাট কোহলি ফ্যান? বিরাট কোহলি ফ্যান, লিওনেল মেসির ফ্যান, শাহরুখ খানের ফ্যান। আচ্ছা, অরিজিৎ সিং এর ফ্যান? ওইটা তো মানে বলার দরকার নেই, মানে অরিজিৎ সিং এর আবার আমাদের জন্মদিনে একদিনে। হ্যাঁ, একদিনের জন্য। ভাই ভাই। যেটা বলছিলাম, পড়াশোনার বাইরে কিছু একটা অবলম্বন সবার থাকা উচিত। মানে সারাদিন পড়াশোনা করে গেলাম, একটা বোরডম আসেই সবার জীবনে। আর কম্পিটিটিভ প্রিপারেশন এমন একটা জার্নি যেখানে এটা বেশি করে আসে, অন্যান্য সব কিছুর থেকে এটা খুব বেশি করে আসে। যাই হোক, তো এগুলো যে কারণে প্রথমেই বলছিলাম যে অনেকগুলো গুণ রয়েছে, ছেলেটার একটা গুণ না। এইটার ক্ষেত্রে একটা বলতে চাই, পয়েন্ট মনে পড়লো যে আমি যেটা করতাম, এই যে বললো যে আমাদের তো প্রসেস এত লেন্দি, নোটিফিকেশান আউট হওয়ার পর থেকে একদম ফাইনাল রিক্রুটমেন্ট হওয়া পর্যন্ত সবাই জানে, ওটা নতুন করে বলার কিছু নেই। তো সেক্ষেত্রে বোরিং তো আসবেই, ডিপ্রেশন আসবেই। সেক্ষেত্রে আমি কি করতাম, আমি একটা দিনে ম্যাক্সিমাম যতগুলো টপিক পড়া যায় পড়ার চেষ্টা করতাম, তাহলে কি মানে বোর লাগতো না। যেমন হিস্ট্রি পড়তে এখন ভালো লাগছে না, এটা আমাদের ক্ষেত্রে একটা কিন্তু লাক্সারি যে আমাদের কাছে অপশান প্রচুর আছে। হিস্ট্রি পড়তে ভালো লাগছে না, চল ম্যাথ করি। ম্যাথ পড়তে ভালো লাগছে না, চল রিজনিং করি। অ্যাকচুয়ালি কি বোরিং ভাবটা কেটে যায় এর ফলে। ওকে, কি বলছিলাম যেন? হ্যাঁ, তো এই একটা ব্যাপার। আরেকটা কথা তখন বলতে গিয়ে আমি থেমে গেলাম, মিস করে গেলাম আর কি, অনেস্টির কথাটা বলছিলাম না? তো সেইখানে আরেকটা জিনিস আমার হঠাৎ করে মনে পড়ে গেল। ও শুনলে জানি না ভাল লাগবে না খারাপ লাগবে, একটা ওর ডাক্তারের সার্টিফিকেটের দরকার হয়েছিল একবার, কোনো একটা কারণে দরকার হয়েছিল। তো সেইখানে জিজ্ঞেস করেছিল যে কত কত নিতে পারে। মানে 500 টাকা নিয়ে যাস, তাই তো? 500 টাকা নিয়ে যাস। তো সেখানে কি কোথায় 400 টাকা খরচ হয়েছিল। 400 টাকা খরচ হয়েছিল, 100 টাকা বেঁচে আছে। তো ফিরে বলছে, তখন তো চাকরি করিস না, মাইনে পাসনি বোধহয় তখনও, প্রথম মাইনে তখনও পাইনি, মানে চাকরি করার লাক্সারি তখনও নেই। 100 টাকা কী করলি? বলছে বাইরে বেরিয়ে দেখলাম কতগুলো মানুষ বসে আছে, তাদের কেক কিনে খাইয়ে দিলাম। আহ, সব মানে অনেকে হয়তো পরিচিত হতে পারে, অনেকের সাথে যোগাযোগ থাকতে পারে, কিন্তু ওই ভালোবাসাটা কিছু মানুষের জন্য কাজ করে। এক্ষুনি বলবে যে বেশি বলে ফেলছি, তো তার অনেকগুলো কারণ আছে, এইটা তার মধ্যে মানে ওয়ান অফ দ্য ফোরমোস্ট রিজনস। মানে আমরা বন্ধুরাও অনেকে বলে যে ঘরে নাই নুন বেটা মেঠুন, এরকম একটা প্রবাদ তো আছেই, যে আগে নিজে দাঁড়া তারপরে মানুষের সেবা শুশ্রূষা করবি। আমি বলি যে হয়ে যায়, আমার যদি নিজের অসুবিধা না হচ্ছে তো চেষ্টা করি যতটুকু করার। আর সেই আশা করি সেই ফলই পাচ্ছি, ভগবান দেখেছেন। তাছাড়া সম্ভব তো একার জন্য তো কখনোই সম্ভব না। একদম, অনেকে এটা বলে যে আমি চাকরি পেলে তারপরে এটা করব, চাকরি পেলে ওটা করব। চাকরি পাওয়ার পরে আলটিমেটলি কোনোটাই করা হয়ে ওঠে না, আমি তো দেখেছি। আমি ট্রেনে বাদাম বিক্রেতাকে দেখেছি যে হয়তো একটা কামরায় বাদাম বিক্রি করে খুব বেশি হলে 50 টাকা 100 টাকা রোজগার করলো। তো তার থেকে সে আহ, যারা ওখানে ভিক্ষা করছে তাদেরকে কাউকে 2 টাকা 5 টাকা 10 টাকা ওখানে দিয়ে দিল। সুতরাং এটা একটা মেন্টালিটির ব্যাপার। এটা কখনো আমি রোজগার করলাম আমার কাছে, মানে আমি ধনাঢ্য একজন মানুষ, সেই জন্যই আমি হেল্প করবো কাউকে বা পাশে থাকবো মানুষের, এটা ম্যাটার করে না। যাই হোক, আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, তো এই যে দীর্ঘ জার্নি, তো এই দীর্ঘ জার্নিতে তুই অনেকের কথা বলেছিস যারা যারা তোর পাশে ছিল বা যাদের থেকে কোনো না কোনোভাবে হেল্প পেয়েছিস, আজকে এই এই দিনটায় আসতে যাদের ভূমিকা রয়েছে, কারোর কথা কি মিস করে গেছিস? কারোর কথা বলতে চাস? শান্তনুদার মনে পড়ে, প্রায় 6 ঘন্টা কন্টিনিউ ম্যারাথন সেশন হিস্ট্রি, কোনোদিন ভুলবো না। আইএনএম জয়ন্তদার ইকোনমিক্স এবং পলিটি, আমার স্কুলের টিচারদের কনস্ট্যান্ট মোটিভেশন। তারা হয়তো এই ফিল্ডে আমাকে হেল্প করেননি, কিন্তু তারা আমার ফান্ডামেন্টালটাকে তৈরি করেছেন। যার নাম না নিলেই নয়, আনিসুর রহমান স্যার। আর একজন স্যার ছিলেন নুরুল বাবু, উনি গত হয়েছেন, গত গত বছরই উনি মারা যান। আর ইংলিশে আমি তো বরাবরই খুবই দুর্বল ছিলাম আপ টু ক্লাস 7। তারপরে একদিন আনিসুরবাবু দেখলেন যে সব বিষয়েই ভালো মার্কস থাকা সত্ত্বেও ইংলিশে কেন এত কম। তারপর থেকে উনি স্কুলের বাইরে, মানে স্কুল ক্লাস আওয়ার্সের বাইরে আমাকে স্পেশালি পড়াতেন। ওনার কাছে আমি কৃতজ্ঞ। আরও আমার পাঁচরা উচ্চ বিদ্যালয়ের যত টিচার আছে, কাজলদি যার কাছে প্রথম আমি পায়রা স্কুলে গান গেয়েছিলাম, উনি আমার ফেসবুক কমেন্ট করেছেন ওই গানটার কথা, ছোট্ট খোকা বলি শোনো কাছে এসো ভাই, লেখাপড়া শিখে তোমায় মানুষ হওয়া চাই। তো মনে পড়ে গেল হাফিজুর বাবু, নুরুল বাবু, মইদুল বাবু, সকলেই ছিলেন যারা প্রচুর হেল্প করেছেন। আর সবচেয়ে বড় আমার গ্রামবাসী, ইসগোড়া গ্রামবাসী। করোনার সময় আমার দাদার করোনা হওয়ার ফলে আমাদের পুরো বাড়ি কোয়ারেন্টাইন ছিল। সেই টাইমে আমার বন্ধু কার্তিক মানে আমার বেস্ট ফ্রেন্ডের মতনই,
মানে ও যা হেল্প করেছে, মানে হয়তো পড়াশোনায় সেরকম আমাকে হেল্প করেনি, কিন্তু ও যেভাবে হেল্প করেছে আর কেউ করতে পারে বলে আমার মনে হয় না। যখনই যা কিছু প্রশ্ন হয়েছে বা প্রবলেম হয়েছে, ভাই এটা করে দে, ও নিজের পড়াশোনা ছেড়ে আমার ওই কাজটা করে দিয়েছে। আজকে ও ছিল বলে আমি স্ট্রেস ফ্রি পড়াশোনাটা করতে পেরেছি। এবং ওর বাড়ির অবস্থা খুবই খুবই খারাপ, আমার থেকে অনেক খারাপ। তা সত্ত্বেও ও যেভাবে পরিশ্রম করছে, এখনও যেভাবে স্ট্রাগল করছে, আমি জানি ও ও আগামী দিনে কিছু তো একটা স্ট্যান্ড করবেই, এবং 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 বাকিদের মোটিভেশন হয়ে দাঁড়াবে। আর কার্তিককে অনেক শুভকামনা। আর আমার যে কথাটা বলছিলাম, কোভিড কালে আমাদের বাড়ি পুরো কোয়ারেন্টাইন ছিল। গ্রামবাসীরা সেই টাইমে আমাদের গ্রামবাসীরা যেভাবে আমাদের হেল্প করেছেন, যে কোনো রকম সাহায্য করেছেন, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি এই যে সোকল সাকসেস বা যাই বলা হোক, আমি যতটা না উচ্ছ্বসিত, আমার গ্রামের মানুষ, আমার পরিবার তার থেকে বেশি উচ্ছ্বসিত। মনে হচ্ছে যেন আমি সব পরিবারেরই ছেলে। তো এই ফিলটা পাওয়া একটা মানে বিশাল বড় আমার কাছে পাওনা। সকল গ্রামবাসীর কাছে আমি কৃতজ্ঞ এই জন্য। অচিন্তদা, তুহিনদা, আলাদা করে আর নাম নেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু এমন এমন কিছু কিছু মানুষ আছেন, আমার ইন্টারভিউ করছে বলে বলছি না, মানে যারা না থাকলে এই জার্নি কখনোই সাকসেসফুল হতো না। ইভেন আমি ইংলিশ পরীক্ষা দিয়ে আসার পরেও অচিন্তদাকে বললাম যে দাদা হলো না এবারে। কারণ একটা টপিক আমি একটু বেশি ছড়িয়ে এসেছিলাম, তাই বলছিলাম এবারে হলো না। অচিন্তদা বলছে তোর যেটা ছড়ানো, তোর মনে, তো আমার মধ্যে ছিল যে হয়তো ওখানে কম নাম্বার পেতে পারি। কিন্তু অচিন্তদা বলেছিল তোর কম নাম্বার মানেও 40-50% তো মিনিমাম পাবি। তো যাই হোক, হয়তো ওইটাই সত্যি হয়েছে। তাছাড়া আজকে ফাইনালিস্টের নাম আসতো না। শুধু অচিন্তদার কথা শুধু পড়াশোনার মধ্যেই নয়, পড়াশোনার বাইরেও যা লাইফে যত রকম সমস্যা হয়েছে, যত রকম ঝামেলা ঝঞ্ঝাট, আমি প্রবলেমে পড়লে অচিন্তদাকে ফোন করি। এক্ষেত্রে তুহিনদার কথাটাও বলবো, শান্তনুদার কথাটাও বলবো যে ওনারা এত বড় পদে আছেন, অথচ যখনই দরকার পড়ে মানে হ্যাটস অফ টু দেম। আর তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। সকলকে আমার প্রণাম জানাই। তাহলে আমরা একদম শেষ পর্বে, শেষে এসে তুই এটা বল যে যারা অ্যাসপিরেন্ট, যারা এখনও স্ট্রাগল করছে, কোনো একটা দিন সাফল্যের মুখ নিশ্চয়ই দেখবে, তাদের জন্য কিছু একটা বার্তা দিয়ে তুই তাহলে শেষ কর। এবং তারপরে আরও দু একটা কথা রয়েছে, দু চারটে লাইন রয়েছে, তুই এটা আগে দে, মানে তাদের জন্য কি বলবি তুই বল। আমি এক্ষেত্রে বলবো যে এক্সাম্পল আছে, যেমন লিওনেল মেসি রিটায়ার নেওয়ার পর আবার ফেরত এসে কীভাবে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো। কোহলির একটা কথা এই মুহূর্তে মনে পড়ছে যে কখনো কখনো 1% চান্স থাকে, সেই চান্সটাকেও কাজে লাগাতে হয়। এবং ফাইট টিল দ্য এন্ড যে কথাটা বলে, সেই ফাইটটা করাটা অনেক জরুরি। কারণ 2021 সালে যে সময় আমি শুধু WBCS ছাড়া কোনো পরীক্ষা দিতাম না, আমার মেন ফোকাস ছিল WBCS, আর কোনো পরীক্ষা দিতাম না। তা সত্ত্বেও আমার প্রিলিমস ক্লিয়ার হলো না 1.33-র জন্য, অথচ বাকিদের হয়ে গেল। আমি সেই মুহূর্তে যে কী পজিশনে গেছিলাম, সেলফ ডাউট মনে হচ্ছিল যে ডিপ্রেশনে চলে গেছি, যে আমার পক্ষে এটা সম্ভব না, এটা যারা পাই তারা আলাদাই লেভেলের স্টুডেন্ট, এরকম একটা ভাব এসেছিলো। না পাওয়া পর্যন্ত সবাই এটা ভাবে। হ্যাঁ, যে এবারে তারপরে কি আমি ঠাকুরকে ডাকতে শুরু করলাম যে যেন 2022-এ মেন্স যেন দিতে পারি, এবং যেন ইন্টারভিউ কল পর্যন্ত যেন যেতে পারি, মেন্স ক্লিয়ার যেন, এইটুকুই আমার চাওয়া পাওয়া ছিল ঠাকুরের কাছে। আমি কখনোই ভাবিনি যে এই ইন্টারভিউ কল পেয়ে আমি সেটা আবার মেরিট লিস্টে আমার যেটা সেকেন্ড প্রিফারেন্স, সেই পোস্টটাও আমি পাবো। তো এবং আমি যেভাবে লিখেছি, আমি তো জানি আমি কি লিখেছি, আমি বলতে পারবো না বাকিরা কেমন লিখেছে। আমার যেভাবে আমি অ্যান্সার লিখেছি, আমি মোটেও স্যাটিসফাইড ছিলাম না। আমি ভাবছিলাম হয়তো কী সব লিখছি, কেমন নাম্বার দেবে জানি না, তাও কিন্তু লিখেছি। তুহিনদা কথাটা বলতেন যে তুমি কোয়েশ্চেন কমন পাও না পাও, যতটুকু জানো কনসেপ্ট যতটুকু আছে লিখে এসো অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে, বা সেম অ্যাজ বাংলা আর ইংরেজি। তো আমি লিখে এসেছি, আমি জানি না আমি ঠিক লিখছি না ভুল লিখছি, কিন্তু আমি লিখে এসেছি। আমি জানি না আমি চাকরি পাবো কি পাবো না, তাও আমি করে এসেছি। অ্যাটলিস্ট অনেকের এই ধারণা থাকে যে আমি এবারে ফুল প্রিপারেড আছি, এবারেই আমি লাগাবো। কখনো এটা কেউই বলতে পারবে না যে আমি কখন কার ভাগ্যে কী জুটবে। সুতরাং তোমরা যারা ভাবছো যে আমার প্রিপারেশান তৈরি নেই বা প্রিপারেশান পুরোপুরি হয়নি, তাদেরকে বলবো এক্সাম বসো, কারণ কখন হবে কেউ জানে না। এমন হতেই পারে যে তুমি সেবারে বিশাল প্রিপেয়ার্ড, কিন্তু পরীক্ষা হলে গিয়ে নামাতে পারলে না। এরকম এই WBCS পেতে গেলে যেসব পরীক্ষাগুলো
এত এত লেন্দি প্রসেস যেগুলোর, সেগুলোতে সব কিছু ফ্যাক্টর কাজ করে। তোমার এত ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও পরীক্ষার দিন জ্বর চলে এলো, তুমি তোমার নিজের বেস্ট দিয়ে আসতে পারলে না। তুমি তোমার প্রিপারেশনে মনে হলো যে না এবছরটা হলো না, পরের বছর ভালো করে প্রিপারেশন নিয়ে দেবো, ওই সেই বছর কোনো দিনই আসবে না, ওই কাল কোনো দিনই আসবে না। তোমার হাতে যতটুকু সময় আছে ওই সময় দেখো তুমি কতটুকু কী করতে পারছো, ওই টাইমটাকে কতটা ইউটিলাইজ করতে পারছো। তো যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ লড়াই জারি থাকবে, হাল ছাড়া মানা। আমি যেটা ফেসবুকেও লিখেছিলাম যে হাল ছাড়া চলবে না। কেউ জানে না কখন কিভাবে হচ্ছে, আমি এবারে পেলাম, আমি তার মানে এটা নয় যে আমি পরের বারে আবার লাগিয়ে দেবো, বা কেউ বলতে পারবে না যে আমি এবারে ফার্স্ট র্যাঙ্ক করে দেবো বা পরের বারে সেকেন্ড র্যাঙ্ক করে দেবো, এটা কেউ বলতে পারবে না। এবং কেউ নিজেও এটাও জানে না যে সে নিজে কতটা প্রিপেয়ার্ড। হ্যাঁ, এতটা প্রিপারেশন নাও যাতে কনফিডেন্স থাকে। মক তো মানে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট নিজের কনফিডেন্স বুস্ট আপের জন্য। তো মক দাও, নিজের পজিশন প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন সলভ করো, আপনি কনফিডেন্স বাড়বে। কিন্তু তা বলে এটা নয় যে আমি যতক্ষণ না নিজে 100% রেডি ততক্ষণ আমি পরীক্ষায় বসবো না বা পরীক্ষা দেবো না, এটা কখনোই যেন না হয়। যতটুকু নিজের অপরচুনিটি আছে সেটা কাজে লাগাও। আর এটা ভাববে যে তুমি যে সিচুয়েশানে এখন আছো তার থেকেও বাজে সিচুয়েশানে এরকম অনেকেই আছে যারা এর থেকে বেটার পারফর্ম করছে। সুতরাং সিচুয়েশানকে কখনোই দোষ দেওয়া যাবে না, কমপ্লেন করা যাবে না। আমি নিজে এটা সাক্ষী। আমি ভাবছি যে আমি বিশাল স্ট্রাগল করছি, কিন্তু আমি দেখেছি আমার থেকেও অনেক বেশি স্ট্রাগল করেও সে সাকসেসফুল হয়েছে। সুতরাং ওই কমপ্লেন করা ছাড়তে হবে এবং নিজের প্রতি কনফিডেন্স বাড়াতে হবে যে না পারবো। ওই এখন একটা কথা চলছে, সেই কথাটাই ধার নিয়ে বলছি যে একদিনে হবে না, একদিন হবে। এই কথাটা প্রথম কে বলেছিল জানি না, এখন সবাই বলেছে আমি প্রথম বলেছিলাম। ওইটা আমি জানি না, আমি ফেসবুকে ট্রেন্ডিং দেখে বললাম, কিন্তু কথাটা ভ্যালিড। একদম কথাটা ভ্যালিড, দ্য প্রসেস। এক্স্যাক্টলি। হ্যাঁ, এইটা গুরুত্বপূর্ণ। মানে কনফিডেন্স থাকলেও ঠিক আছে, কিন্তু ফলস কনফিডেন্স বা সেলফ ব্র্যাগিং, আমি আজকে পরীক্ষা দিলে আজকেই পাবো, এইটা খুব একটা জরুরি নয়। যাই হোক, এবার আমরা একদম শেষের পথে। দুটো কথা শুধু আমার তোকে বলার আছে। মাথা ঠান্ডা রাখিস, খুব ভালো করে কাজকর্ম করবি। এতদিন চেয়ারের ওপরে ছিলি, এবার চেয়ারের ওপরে যাচ্ছিস, তো খুব ভালো করে কাজকর্ম করিস। যদি আমার সেসব পরামর্শ দেওয়ার খুব একটা যোগ্যতা নেই, তবুও বলছি যে তবুও থাক লাগবে থাক। ইভেন আমি যদি কিছু পোস্ট করি, মানে অনেকে তো ভাবে যে এই WBCS পেয়ে গেছে মানে ইংরেজিতে দারুণ সব কিছুই, কারেকশনের জন্য বলে না এরর কারেকশন। আমি কোনো কিছু ড্রাফট লিখলে স্যারকে পাঠাই যে স্যার একটু কারেকশন করে দিন, যদি কিছু ভুল হয়, ভুল ভ্রান্তি হয়ে থাকে। লোকে ট্রোল করবে, করুক, আমার আপত্তি নেই, সত্যি বলতে আপত্তি নেই। যে আমি যেটা করি সেটা বলতে আমার কোনো দ্বিধা নেই। আমি এটা দুজনকে দেখেছি করতে, মানে আমার কাছে যারা পাঠিয়েছে। এক হচ্ছে আমার দাদা মানে আমার জ্যাঠতুতো দাদা, ও স্কুলের সাব ইন্সপেক্টর। আর হচ্ছে এই সন্তু। এখন তো ChatGPT এসে গেছে, এখন সে সমস্ত দেখা যায় না। চ্যাট জিপিটিতে মনের কথাটা তো আর বলতে পারছি না। এখানে আমি মনের কথাটা লিখছি, সেখানে কিছু যদি গ্রামাটিক্যাল এরর থাকলো বা কিছু থাকলো সেটা আমি বলতে পারি। এতে কি আমার মনের ভাবটা থাকছে, আমি আমার ভেতরের ফিলিংসটা আমি বোঝাতে পারছি, কিন্তু চ্যাট জিপিটিতে তো আর মনের ভাবটা বোঝাতে পারবো না। যাই হোক, না, এই সেলফ ডাউটটা খুব জরুরি। আমি সব শিখে গেছি, মানে যে কোনো সময় যে কোনো কিছু শেখার ক্ষেত্রে আনলার্ন করা এবং লার্ন করা, সেটা খুব সবাইকে বলি, এটা খুব জরুরি জিনিস। অনেকেই আমার বন্ধুরা ভাবে যে আমি ইংলিশে বিশাল। তো আমি একদিন প্রথম দিন ভদ্র স্যারের কাছে ইংলিশে যে ট্রান্সলেশন করতে দিয়েছিল, সে ভদ্র স্যার 20-তে আমাকে নাম্বার দিয়েছিল 1.5 কি 2, অকাত দেখিয়ে দিয়েছিল সেই দিন। আবার এই ইন্টারভিউয়ের জন্য ফর্মালিটি করে একটা আমাকে ইনভিটেশন লেটারের মতন পাঠিয়েছে। তা আমার টাইম লাগলো 5 মিনিট, যে কী লিখেছে ওয়ার্ডগুলো আমি ডিকশনারিতে ফেলছি, নিজে বুঝতে পারছি না যে কী চলছে এইদিকে। মানে বলে না যে তুমি যতই উপরে যাও তার উপরে কেউ না কেউ আছে, আর তুমি যতই নিচে থাকো তার নিচে কেউ না কেউ আছে, সেরকম। সব কিছু না, তবে সত্যি সত্যি সেলফ ডাউটটা জরুরি, যে আমি সব জেনে গেছি, আমি সব বুঝে গেছি। এই জিনিসটার বাইরে সবসময় একটা শিখতে চাওয়ার মানসিকতা, এটা সবার মধ্যে থাকাটা জরুরি। এবং সন্তির মধ্যে এই জিনিসটা দেখেছি, এটা সবসময় রাখিস। আর ওই যেটা বললাম, মাথা ঠান্ডা করে কাজ করিস, বারবার করে বলছি, যা করি মাথা ঠান্ডা করে করিস। আর ওই মাটিতে পাটা যেন থাকে, যেটা সবসময় বলি। ওটা না থাকলে আমি জানি, আমার আশেপাশে এমন মানুষ আছেন যারা কান ধরে দেখিয়ে দেবে, অকাত দেখিয়ে দেবে যে নিচে নাম, অনেক বার বেড়ে গেছিস। মাটিতে পাটা যেন থাকে, আর যেরকম আছিস সেরকম থাকিস, চেঞ্জ হোস না। এটাই হচ্ছে মূল কথা, চেঞ্জ হোস না একেবারেই। যেরকম আছিস এখন ঠিক যে সেলফটা আছে, হয়তো যখন অফিসার হবি, যখন তুই
তোর অধস্তন কর্মচারী অনেকজন থাকবে, বা একটা অফিস কন্ট্রোল করতে গেলে, একটা অফিস এনভায়রনমেন্ট ঠিকঠাকভাবে সামলাতে গেলে অনেক হার্শ ডিসিশন নিতে হয় বা অনেক কিছু করতে হয়। আহ, এমন এমন বেশ কিছু সিদ্ধান্ত নিতে হয় বা এমন বেশ কিছু আচরণ করতে হয় যেগুলো কাম্য নয়, সেগুলো করতে হয়। সেগুলো সেগুলো তো ঠিক আছে, সেটা অফিস চালানোর জন্য নেসেসারি। কিন্তু যেটা বললাম যে নিজের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো সেগুলো যেন কখনো বিসর্জন দিস না। আরেকটা কথা বলি, সন্তুর কাছে সবথেকে বেশি, সন্তু অনেকজন মানুষের কথা বললো, কিন্তু সবথেকে বেশি ওর কাছে যে মানুষের কথা শুনেছি সে হচ্ছে ওর মা। ও সবসময় বলে এসেছে যে আমার মা হচ্ছে আয়রন লেডি। তো কাকিমা নিশ্চয়ই এটা দেখবেন। কাকিমাকে আমার তরফ থেকে থ্যাঙ্কস সন্তুর মতো একটা ছেলে তৈরি করার জন্য। আর বেশি কিছু বলবো না, অনেক বার বার খাইয়ে দিয়েছি। শেষ করবো হচ্ছে, কী গান গাইবি ওই সেই গানটাই হুম। একদম। ইন্টারভিউতে যেটা নিয়ে ওকে জিজ্ঞেস করেছিল, গানটার একটা লাইনের মানে জিজ্ঞেস করেছিল বোধহয়। এই গানটা দিয়ে তাহলে আজকে শেষ কর। দাঁড়া জল দাঁড়া দাঁড়া, হ্যাঁ জল খেয়ে নে, এবং ফ্রেমে তুই একাই থাকবি এই গানটা গাওয়ার সময়। বাবা, না না। আচ্ছা, এই গানটাই আমি ইন্টারভিউ আমাকে জিজ্ঞেস করেছিল, এবং আমি অনেককে শুনেছিলাম যে ইন্টারভিউতে যদি ওরা গানের টপিক পায় তো গান করতে বলে, তো আমার ক্ষেত্রে সেটা বলেনি। আমি চেয়েছিলাম যে যদি বলে তাহলে এই গানটা শোনাতাম, তো এখানে শোনাচ্ছি। হুম, তারে ধরতে পারলে হে মন বেরি, ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভিতর আছি পাখি কেমনে আসে যায়, আট কুঠুরি নয় দরজায় আটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা, আয়না মহল তাই কেমনে আসে যায়, খাঁচার ভিতর আছি পাখি কেমনে আসে যায়। নমস্কার।